তুমি কি সত্যিই আবির? আখির এই ছোট্ট প্রশ্ন দিয়ে গল্পটা শুরু হয়। আবির ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। ফেসবুকে নতুন একটা মেসেজ এসেছে। প্রোফাইল পিকচারটা দেখে মনে হচ্ছে চেনা, কোথায় যেন দেখেছে। উত্তর দিল। হ্যাঁ, আমি। আপনি? আখি লিখল। আমি আখি, মনে নেই? আপনার একটা পোস্টে কমেন্ট করেছিলাম, তাই প্রোফাইলটা দেখলাম। দেখলাম আমরা একই গ্রুপে কিছুদিন ধরে আছি। আবির একটু অবাকই হলো। আখি নামটা পড়তে যেন মাথায় এক ঝলক আলো জ্বলে উঠল। মেয়েটা খুব সাধারণ ছবি দিয়েছে, কিন্তু হাসিটা আলাদা, শান্ত, নরম আর বিশ্বাস জাগানো। আখি আবার লিখল। আপনি কি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়েন? আবির তাড়াতাড়ি লিখল। হ্যাঁ, সিএসই ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষ। 1 সেকেন্ড পরই রিপ্লাই এলো। ও, আমি তো চতুর্থ বর্ষে। তাহলে তো আমি আপনার সিনিয়র। আবির একটু থমকে গেল। সিনিয়র শব্দটা মাথায় ঘুরতে লাগলো, তবে মনে অদ্ভুত একটা ভালো লাগা দানা বাঁধলো। সিনিয়র মানে বড়, অভিজ্ঞ, পরিপক্ক, কেমন একটা আকর্ষণ। ভয় লাগছে নাকি? আখি মজার একটা ইমোজি পাঠালো। আবির লিখল। ভয় নয়, মানে হঠাৎ জানলাম বলে অবাক লাগছে। আখি লিখল। না, সমস্যা নেই, বন্ধু হতে সিনিয়র জুনিয়র লাগবে না, তাই না? এই বাক্যটা আবিরের মনে গিয়ে লাগলো। এমন সহজ, এমন উষ্ণ একটা কথা। মনে হলো মেয়েটা সত্যিই ভালো। তারপর ধীরে ধীরে কথাবার্তা বাড়াতে লাগলো। তারা নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মজার ঘটনা শেয়ার করলো। একই ক্যান্টিনে খাওয়া, একই করিডোরে হাঁটা, একই লাইব্রেরিতে বসা, অথচ কখনো একে অপরকে খেয়াল করেনি। এখন মনে হচ্ছে পুরো পৃথিবীতে নতুন রং লেগেছে। আবি খুব সাধারণভাবে লিখলো। আপনি কি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যান? আখি বলল। হ্যাঁ, থিসিস নিয়ে ব্যস্ত। আর আপনি? আমি যাই, তবে আপনাকে কখনো দেখিনি। আবি লিখল। আমাকেও তো দেখেনি, তাই আজ দুপুরে দেখলে কেমন হয়? আখির এই কথাবার্তায় আবিরের বুকে ধুকপুকানি বেড়ে গেল। কয়েক মুহূর্ত উত্তর দিতে পারল না। তারপর লিখল। দেখা মানে? হ্যাঁ, অবশ্যই। কোথায়? ব্লক বিয়ের সামনে। আমি নীল শাড়ি পরবো, চিন্তা সমস্যা হবে না। আবির হাসল। নীল শাড়ি যেন গল্পের নায়িকা। মনে হচ্ছে আজকের দিনটার জন্য সে অনেকদিন অপেক্ষা করছিল। আখি লিখল। ঠিক আছে জুনিয়র সাহেব, দেখা হবে। আর হ্যাঁ, টেনশন করবেন না, আমি কামড়াই না। এ কথাই আবির আবার হেসে ফেল। মনে হলো জীবনটা হঠাৎ খুব সহজ, খুব সুন্দর হয়ে গেছে। দুপুরে সূর্যের মতো উজ্জ্বল একটা অনুভূতি তাকে ভর করে আছে। আজ সে তার সিনিয়র বান্ধবীর সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছে। গল্পের আসল শুরু যেন সেখানেই। দুপুরের রোদটা একটু নরম হয়ে এসেছে। আবির বুলক বি এর সামনে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, কিন্তু স্ক্রিনের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। বারবার সময় দেখে আবার পকেটে ঢুকিয়ে ফেলে। বুক ধুকপুক করছে। আজ প্রথমবার আঁখের সামনে দাঁড়াতে হবে। আবির। খুব নরম একটা কণ্ঠে ডাক এলো পিছন থেকে। আবির ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখ একটু বড় করে চোখ একটু বড় হয়ে গেল। নীল শাড়ি, ঠিক যেমন বলেছিল। আকি হালকা হাসছে। সেই হাসিটা যেন পুরো জায়গাটাকে উজ্জ্বল করে তুলল। আপনি? আবির একটু থমকে বলল। আকি হেসে উঠল। আমি আপু? না না, আমাকে আখি বললেই হবে। সিনিয়র হলেও আপু ডাকতে হবে এমন নয়। আবির লজ্জায় মাথা একটু নিচু করলো। ঠিক আছে, আখি। এই তো হলো। আকি মিষ্টি করে বলল। চলুন একটু হাঁটি। তারা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের বাগানের দিকে হাঁটতে লাগলো। গাছের ছায়ে রোদ পড়ে একটা সুন্দর আলো তৈরি হচ্ছে। আবির মনে মনে ভাবছিল এতদিন একই ক্যাম্পাসে থেকেও কিভাবে সে এই মানুষটাকে দেখেনি। আখি বলল। তুমি খুব চুপচাপ মনে হয়। আবির হাসলো। হ্যাঁ, নতুন মানুষের সামনে একটু কম কথা বলি। তাহলে আমার সামনে তোমার কথা বলার প্র্যাকটিস হবে। আখি চোখ টিপে বলল। এই এক বাক্যে যেন আবিরের সব টেনশন উড়ে গেল। মেয়েটার মধ্যে অদ্ভুত একটা স্বস্তি আছে। তার একটা বেঞ্চে বসলো। আখি জিজ্ঞেস করলো। পড়াশোনা কেমন চলে? ভালোই, তবে প্রোগ্রামিং নিয়ে একটু চাপ আছে। আহা, এটা তো আমারও প্রিয় জিনিস। চাইলে আমি সাহায্য করতে পারি। আবির অবাক হয়ে তাকালো। সত্যি? হ্যাঁ, তোমাদের সিলেবাস তো আমি পার করে এসেছি, অনেক সহজ লাগবে তোমার। আবিরের মনে হলো সামনে কেউ আলো জ্বালিয়ে দিল। ধন্যবাদ। আকি হঠাৎ একটু চুপ করে রইল। তারপর ধীরে বলল।
আসলে তোমাকে দেখে মনে হলো তুমি ভালো, শান্ত, বিনয়ী। আজকাল এমন মানুষ কম। আবির থমকে গেল। আগে কেউ তাকে এভাবে বলেছে কিনা সে মনে করতে পারল না। তুমি কেন আমার সাথে দেখা করতে চাইলে? আকি হালকা মজা করে জিজ্ঞেস করলো। আবির একটু সংকোচ নিয়ে বলল, মনে হলো আপনি ভালো মানুষ আর কথা বলতে ভালো লাগে। আখির চোখ দুটাই নরম একটা আলো ফুটে উঠল। আমারও তো তোমার সাথে কথা বলতে ভালো লাগে। এই কথাটা শুনে আবির মনে করলো তার হৃদয়টা একটু থেমে গেল। হাওয়াই যেন নতুন গন্ধ, নতুন অনুভূতি। তখন আকি বলল, তুমি জানো, বয়সে বড় হওয়া কোনো সমস্যা না। আমি 2 বছর বড়, এই নিয়ে ভাববে না। আবির ধীরে বলল। ভাবছি না, বরং ভালো লাগছে। আকি হেসে বলল। তাহলে ঠিক আছে, আমাদের বন্ধুত্ব আজ থেকে শুরু। আবির মাথা নাড়ল। তার মনে হলো আজকের দিনটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটা। আকি উঠে দাঁড়ালো। চলো ক্যান্টিনে যাই, আইসক্রিম খাবো, সিনিয়র ট্রিট দেবে। আবির হাসলো। ঠিক আছে। তারা পাশাপাশি হাঁটতে লাগলো। সূর্যটা একটু নরম হয়ে গেছে, বাতাসও ঠান্ডা। মনে হলো পৃথিবী আজ খুব সুন্দর, কারণ আজ সিনিয়র বান্ধবী তার জীবনে প্রথমবার সত্যিকারভাবে ঢুকে গেছে। ক্যান্টিনের ভেতরে ঢুকতেই হালকা এক ধরনের কোলাহল কানে এলো। দুপুরের ব্যস্ততা কিছুটা কমে গেছে। আবির আর আখি পাশে পাশে হাঁটছিল। দুজনের মাঝেই দূরত্বটা যেন আগের চেয়ে অনেকটাই কম। কোন আইসক্রিম খাবে? আখি কাউন্টারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আবির একটু ভাবলো, তারপর বলল, ভ্যানিলা। এই এই সাদামাটা? আখি হেসে বলল, আমি চকলেট নেব, তুমি ভ্যানিলা নাও। আমি তোমার ভাগের চকলেটও দেব। আবির চুপচাপ হেসে ফেল। মেয়েটার কথাবার্তা, হাসি সবকিছু এত সহজে মন ছুঁয়ে যাচ্ছে যেন বুঝতে পারছে না। আইসক্রিম নিয়ে তারা জানালার পাশে টেবিলে বসলো। টেবিলের উপরে রোদের ছোট্ট একটা দাগ পড়ে আছে, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। আখি চামচে একটু আইসক্রিম তুলে বলল, খুব সিরিয়াস, তুমি খুব সিরিয়াস টাইপ, তাই না? আখি মাথা নাড়ল। হ্যাঁ, মানে একটু। তাহলে আমার সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। আমি খুব ঝামেলা করি। আখি হেসে বলল। আবির মনে মনে ভাবল, যদি এমন ঝামেলা সারা জীবন থাকে তবে আমি রাজি। একটা কথা বলবো? আখি হঠাৎ একটু গম্ভীর হলো। হ্যাঁ বলুন, মানে বলো। আবির ঠিক করলো আপনি থেকে তুমিতে নামবে। আখি খুশি হয়ে বলল, এই তো এখন কথা বলবে ঠিক মতো। তাহলে শোনো, আমি খুব বেশি মানুষকে বিশ্বাস করি না, তাই যার সাথে মিশি তাকে একটু বুঝে শুনে মিশি। আবির নিঃশব্দে শুনছিল। তবে তুমি, জানি না কেন, প্রথম দিন থেকেই একটু আলাদা মনে হচ্ছিল। আখির কণ্ঠটা আরো নরম হয়ে গেল। আবির হালকা লাজুক হাসি দিল। ধন্যবাদ, আমি চেষ্টা করি ভালো থাকতে। আখি আবার চামচ দিয়ে আইসক্রিম নিল। আর একটা কথা, বয়সে বড় হওয়াটা নিয়ে কখনো অস্বস্তি পাবে না, প্লিজ। না, আবির দৃঢ়ভাবে বলল। আমি বরং এটাকে শক্তি ভাবি। আখি অবাক হয়ে তাকালো। শক্তি? হ্যাঁ, বয়সে বড় হলে বোঝাপড়া বেশি থাকে। আর তুমি তো অনেক পরিপক্ক, তোমার সাথে কথা বলতে শান্তি লাগে। আবির ধীরে বলল। আখির চোখের কোণে যেন ছোট্ট একটা আনন্দের ঝিলিক ফুটে উঠল। তাহলে ভালো, তুমি যেভাবে ভাবছো আমি আপত্তি করব না। আইসক্রিম শেষ করে দুজন ধীরে ধীরে বেরিয়ে এলো। বাইরের বাতাসটা একটু ঠান্ডা, দুপুরের আলো কমে নরম হয়ে এসেছে। আখি বলল, তুমি কি প্রতিদিন ক্যাম্পাসে আসো? হ্যাঁ, ক্লাস থাকে। তুমি? আমার তো থিসিস চলছে, তাই আশা লাগে। চাইলে মাঝে মাঝে একসাথে লাঞ্চ করতে পারি। আবির একটু থমকালো। এটা কি তারই ভাবনা ছিল? মনে মনে ভেবেছিল, কিন্তু বলার সাহস পায়নি। সে ধীরে বলল, হ্যাঁ, ভালো হবে। আখি মৃদু হাসলো। তাহলে ঠিক আছে। তার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দিকে হাঁটছিল। আখি বলল, আজকের দিনটা ভালো ছিল, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আবির মাথা নাড়ল। আমারও। গেটের কাছে এসে আখি থামলো। তাহলে কাল দেখা হবে? আবিরের চোখে একরকম উজ্জ্বলতা দেখা গেল। অবশ্যই। আখি হাত নেড়ে বলল। বাই জুনিয়র। আবিরও হাত নাড়ল। বাই আখি। আখি ধীরে ধীরে চলে গেল। আবির দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা শুরু হয়ে গেছে।
খুব নরম, খুব গভীর, খুব সত্য একটা অনুভূতি, যেন তাদের দুজনের মাঝে দূরত্বটা আজ বহুটা কমে গেছে। পরদিন ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে আবির বারবার ফোন চেক করছিল। আখি তখনও আসেনি, তবু আজ তার মনটা অদ্ভুত এক উত্তেজনায় ভরা। মনে হচ্ছে দিনটা কিছু বিশেষ নিয়ে আসছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ। জুনিয়র, এত টেনশনে কেন? দাঁড়িয়ে আছো? আবির ঘুরে দাঁড়ালো। আখি হালকা নীল টপ আর জিন্স পরে দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরচেনা হাসি। আবির বলল, না মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত ফর্মাল কথা বলো না আবির। আমি তোমার সিনিয়র ঠিকই, কিন্তু তোমাকে ভয় দেখাতে তো আসিনি। আখি মজা করে বলল। আমি তো ভয় পাই না। আবির একটু সাহস করে দিল। দারুণ। আখি চোখ টিপল। তাহলে চলো আজ একটু ঘুরে আসি। থিসিসের আগে মাথা টাটকা করা দরকার। তারা বিশ্ববিদ্যালয়ের পিছনে গার্ডেনের দিকে হাঁটতে শুরু করলো। গাছের পাতায় শব্দ, হালকা বাতাস, সব মিলিয়ে খুব শান্ত একটা পরিবেশ। দুজনের হাঁটার শব্দ যেন মিলেমিশে গেছে। আখি বলল, তুমি জানো আমি সাধারণ কারোর সাথে এত তাড়াতাড়ি হাঁটতে বের হই না। আবির অবাক হয়ে বলল, কেন? জানি না, মনে হয় অনেকেই শুধু ভদ্রতা দেখায়, কিন্তু তোমাকে দেখে মনে হলো সোজা সাপটা। তুমি যা তাই। আখির কণ্ঠটা একটু কোমল হয়ে উঠল। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, ধন্যবাদ। আমি চেষ্টা করি সত্যি হতে। হ্যাঁ, সেটা দেখা যায়। আখি বলল। তার বেঞ্চে গিয়ে বসলো। কিছুক্ষণ দুজনে কথা না বলে দূরের রাস্তার দিকে তাকিয়ে রইল। নীরবতাটা অদ্ভুতভাবে আরামদায়ক। আখি হঠাৎ বলল, তোমার পরিবার কেমন? ভালো। বাবা একটু কঠোর, মা খুব আদর করে। আবির উত্তর দিল, মায়েরা এমনই, আমার মাও খুব আদর করত। এখন একটু দূরে আছি বলে মিস করে। আখি বলল। আবির তুমি ঢাকায় একা থাকো? জিজ্ঞেস করলো। হোস্টেলে, কিন্তু অভ্যাস হয়ে গেছে। সবকিছু নিজে সামলে নিতে শিখেছি। আখি বলল। তাই হয়তো এত শক্ত আর পরিপক্ক। আবির নিচু গলায় বলল। আখি পাশে তাকালো। তুমি খুব অবজারভেন্ট আবির, সবাই এত ভাবতে পারে না। আবির লজ্জা পেল, কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছু বলতে চেয়েছিলে? আখি জিজ্ঞেস করলো। না মানে তোমার সাথে কথা বলতে ভালো লাগে। আবির ধীরে বলল। আখি মৃদু হাসলো। আমারও। এই দুই শব্দ যেন আবিরের পুরো বিশ্বটাকে বদলে দিল। তার বুকের ভেতর যেন নরম আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর আখি বলল, আবির, তুমি কি জানো বয়সে বড় হওয়া আমার কাছে কোনো সমস্যা নয়, কিন্তু আমার জীবনে কেউ সহজে আসে না। আমি কাউকে জায়গা দিতে একটুও সময় নেই না। আবির শান্তভাবে বলল। আমি তাড়াহুড়ো করব না। আখি তার মুখের দিকে তাকিয়ে রইল, চোখে একটু বিস্ময়, একটু নরম অনুভূতি ছায়া। তুমি আলাদা আবির। আখি খুব ধীরে বলল। আবিরের শরীর কেঁপে উঠল। এই কথাটা সে কিছুতেই প্রত্যাশা করেনি। তখনই ক্লাসের ঘন্টা বাজলো। আখি উঠে দাঁড়ালো। চলো ক্লাসে যাই, আজকের দিনটা ভালো কেটেছে। আবিরও উঠে দাঁড়ালো। আমারও। তার পাশাপাশি হেঁটে গেল। দুজনের মাঝে দূরত্বটা আজ যেন আরও কমে গেছে। অনুভূতির স্রোতটা ধীরে ধীরে গভীরের দিকে যাচ্ছে এবং দুজনই সেটা টের পাচ্ছে, কিন্তু থামাচ্ছে না। কারণ কিছু সম্পর্ক নিজে থেকেই পথ খুঁজে নেয়। সন্ধ্যার আলোতে বিশ্ববিদ্যালয়ের উঠানটা কিছুটা ফাঁকা। আবির আর আখি পাশে পাশে বসে আছে। বাতাসে হালকা শীত আর চারপাশে গাছের পাতার নরম শব্দ। দুজনেই বেশি কিছু বলছে না, কিন্তু মনে হচ্ছে তাদের নীরবতা কথার চেয়ে বেশি কিছু বলছে। আখি হেসে বলল, তুমি কি জানো আজ সকালে তোমার সাথে দেখা করার জন্য কতবার আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম? আবির লাজুক হয়ে বলল, আমি জানতাম না। আমি নিজেও আগ্রহী ছিলাম। আখি হালকা হাসলো। ভালো লেগেছে জানি। তুমি এমন শান্ত বিনয়ী মানুষ, আমার কাছে সেটা বড় ব্যাপার। আবির মৃদু হাসলো। আমারও তোমার সাথে কথা বলার আনন্দ হয়েছে। তোমার হাসি, কথা সব কিছু আলাদা। মনে হচ্ছে সবাই একই রকম নয়। তারা দুজনেই হেসে ফেল। তারপর একটু নীরবতা। তারপর আখি বলল, তুমি জানো আমি জুনিয়র হওয়ার কারণে কখনো মনে করিনি কেউ আমার কাছে এত সহজে হতেই পারে। আমি নিজেকে এমন ভাবতে চাই যা তুমি ভাবছো, সহজভাবে
সত্যিকারের। আবির বলল। আখি তার পাশে হালকা হাত রাখলো। আবির, সিনিয়র জুনিয়র বা বয়সের ফারাক নিয়ে আমি চিন্তা করি না। তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে আর তা গুরুত্বপূর্ণ। আবির চোখে এক উজ্জ্বলতা মনে হলো কিছুটা স্বপ্ন সত্যি হয়েছে। আমারও। সেদিন তারা দীর্ঘ সময় বসে থাকলো, ছোট ছোট কথাবার্তা হেসে খেলে নীরব মুহূর্তগুলো সব মিলিয়ে যেন দুজনের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই প্রথমবার তারা বুঝলো সম্পর্ক শুধু কথায় নয়, ছোট ছোট মুহূর্তেও তৈরি হয়। আর তাদের গল্পের এই নতুন অধ্যায় আজ ঠিক শুরু হয়েছে। আগামীকাল সেই গল্প আরও গভীর হবে, কারণ হৃদয় জানে এই বন্ধুত্বের পরিধি শুধু স্নেহর বান্ধবী নয়, কিছু বেশি সুন্দর কিছু হতে পারে। পরের দিন বিকালটা অন্যরকম ছিল। ক্লাস শেষ করে আবি যখন ক্যাম্পাসের বাইরে বেরোচ্ছিল, তখন দুই বন্ধু তার রোহিত আর নাদিম তাকে ডেকে নিল। রোহিত এই আবির, দাঁড়া তো। চিৎকার করলো। আবির থামলো। কি হলো? নাদিম একটা দুষ্ট হাসি দিয়ে বলল। তোকে আমরা কিছু জিজ্ঞেস করব, রেগে যাস না। বলো। রোহিত বলল। তোকে যে আমরা প্রায়ই আঁখি আপুর সাথে দেখি, ব্যাপারটা কি? আবির একটু লজ্জা পেল। ব্যাপার কিছু না, আমরা শুধু কথা বলি। নাদিম মুচকি হাসলো। মানে তুই অস্বীকার করছিস না ভাই? ব্যাপার সিম্পল, আপু হোক বা সিনিয়র, তুই যে ওকে পছন্দ করিস সেটা আমাদের চোখ এড়ায়নি। আবির চুপ হয়ে গেল। সত্যি বলতে সে নিজেও বুঝতে পারছিল অনুভূতিগুলো কোথাও যাচ্ছে। রোহিত বলল। দেখ আবির, মেয়েটা ভালো, তোদের ভাইব মিলে। যদি সত্যি কিছু মনে থাকে প্রপোজ করে দে। আগে তোদের মধ্যে ক্লোজনেস দেখেছি। আবির মাথা নিচু করলো। প্রপোজ এখনই? নাদিম বলল। হ্যাঁ, অনেক ছেলেই তো ওকে পছন্দ করে, দেরি করলে অন্য কেউ। এই কথাটা আবিরের মাথায় ঘুরতে লাগলো। সত্যি কি সে দেরি করছে? আখির সাথে বন্ধুত্বটা গত কয়েকদিনে অদ্ভুতভাবে গভীর হয়েছে। আখি তাকে গুরুত্বও দিচ্ছে, তার দিকে তাকায়, মৃদু হাসে, মন খুলে কথা বলে। হয়তো আবিরই ভুল বুঝছে না। সেই রাতে আবির অনেক ভেবেছে। বারবার মনে হয়েছে আখি বলেছিল তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে। এটাই কি কোনো ইঙ্গিত? হয়তো সত্যি তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন দুপুরে আবির ঠিক করলো আজ সে আকিকে বলবে। আকিকে মেসেজ করলো। তোমার সাথে জরুরি কথা আছে, একটু দেখা করতে পারবে? আকি রিপ্লাই দিল। পারবো। ক্যান্টিনের পাশে পুরনো গাছটার কাছে এসো। আবির সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বুকে দুঃখবোকানি যেন দ্বিগুণ হয়ে গেল। কিছুক্ষণ পর আখি এলো। কি হয়েছে? তুমি এত এত সিরিয়াস কেন দেখাচ্ছে তোমাকে? আবির কথা জোগাড় করতে পারছিল না, তারপর সাহস করে বলল। আখি, আমি আমি তোমাকে কিছু বলতে চাই। আখি তার দিকে প্রশ্নবোধক চোখে তাকালো। আবির গভীর শ্বাস নিয়ে বলল। তোমার সাথে সময় কাটালে নিজেকে ভালো লাগে। তোমার হাসি, কথাবার্তা সব কিছু। মানে তোমাকে আমি শুধু সিনিয়র বা বন্ধু মনে করতে পারছি না। আমি তোমাকে পছন্দ করি। কথাটা বলার সাথে সাথেই আখির চেহারা বদলে গেল। আবির, তুমি সিরিয়াস? তার কণ্ঠটা কাঁপছিল। হ্যাঁ, আমি। থামো। আখি তীক্ষ্ণ স্বরে বলল। এটা কি মজা মনে হয়েছে তোমার? আমি তোমাকে বন্ধু ভেবেছি, একটা ছোট ভাইয়ের মতো দেখেছি, আর তুমি? আবির হতভম্ব। ছোট ভাই? হ্যাঁ, তুমি আমার জুনিয়র, বয়সে ছোট। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ভুলভাবে দেখবে না। আবির স্তব্ধ হয়ে গেল। কথা বের হচ্ছে না। আবিরের চোখ ভিজে উঠল। আমি খুব ক্লিয়ার ছিলাম আবির। আমি কাউকে জায়গা দিতে সময় নেই না, আর তুমি সেই জায়গাটাকে ভুল বুঝলে। আখি, আমি। দয়া করে কিছু বলো না, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এই বলে আখি মুখ ঘুরিয়ে চলে গেল। আবির দাঁড়িয়ে রইল। পুরো পৃথিবী যেন থেমে গেছে। যে সম্পর্কটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল আজ ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গেল। হয়তো আবির শুধু আগে ভেবেছিল, কিন্তু আখি তাকে কখনো সেইভাবে ভাবিনি। আর সেই ভুলটাই আজ সব কিছু বদলে দিল। প্রপোজ করার পরের দিন সকালটা আবিরের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। রাতভর সে ঘুমোতে পারেনি। মাথায় শুধু একটাই কথা, আমি কি সত্যি ভুল করেছি? আখি কি আমাকে এত ভুল বুঝলো? সকালে ঘুম ভাঙতেই সে ফোনটা হাতে নিল। আখিকে একটা মেসেজে লিখল। আখি, প্লিজ কথা বলবে?
ভুল বোঝাবুঝি হয়েছে। 2 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, কোনো রিপ্লাই নেই। আবির আবার লিখল, আমি দুঃখিত, শুধু তোমার সাথে কথা বলতে চাই। আবারও কোনো উত্তর নেই। শেষে দেখা গেল আকি অনলাইনে থাকলেও সিন না করে অফলাইনে চলে গেছে। এই প্রথমবার আবির বুঝলো নীরবতা কতটা কষ্ট দিতে পারে। দুপুরে সে ক্লাসে গেল, তার চোখ বারবার দরজার দিকে। আখির ক্লাসের কাছাকাছি রুমই হয়, তাই আশা করেছিল হয়তো কোথাও দেখবে। হঠাৎ করিডোরে কোণে আখিকে দেখতে পেল। নীল শাড়ি নয়, সাধারণ শার্ট, চুল বাঁধা, কিন্তু চোখের নিচে ক্লান্তি জমে আছে। আবি ধীরে ধীরে এগোতে লাগলো। আখি, একটু কথা। আখি তাকালো না, হাঁটার গতি বাড়িয়ে অন্যদিকে চলে গেল। আবির সেখানে দাঁড়িয়ে রইল শূন্য হয়ে। লাঞ্চ ব্রেকে আবির আবার খুঁজলো, ক্যান্টিনে তাকালো, বাগানের বেঞ্চে তাকালো, যেসব জায়গায় আগের দিনগুলোতে তারা একসাথে বসেছিল। কিন্তু আখি নেই। তার বন্ধু রোহিত এসে বলল, আগেও তোদের মাঝে ক্লোজনেস দেখেছি, এই তোর মুখ দেখে মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। আবির চুপ। নাদিমা একটু সিরিয়াস হয়ে বলল, তুই আখি আপুকে বলেছিস? আবির মাথা নাড়ল। হ্যাঁ, আর সে এখন আমার সাথে কথা বলছে না। রোহিত বলল, ওকে একটু সময় দে, মেয়েরা প্রথমে শক খায়। কিন্তু আবির জানতো এটা শুধু শখ নয়, এটা আখির চোখে বিশ্বাস ভাঙার মতো ছিল। পরদিন আবির ঠিক করলো ক্লাসে পরে আখির ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকবে। হয়তো মুখোমুখি কথা বললে আখি বুঝবে। সে রোদে দাঁড়িয়ে রইল 10 মিনিট, 15 মিনিট, তারপর আখি বের হলো। আবির এগিয়ে বলল, আখি প্লিজ 5 মিনিট কথা। আখি থামলো না, শুধু একটা কথাই বলল, খুব ঠান্ডা স্বরে। আবির তুমি কেন বুঝতে পারছো না? আমি চাই না তুমি আমাকে ফলো করো। আবির স্তব্ধ। আমি শুধু কথা। না, আর নয়। আখি আর একবারও তার দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। তার ভেতরের দরজাটা যেন জোরে বন্ধ হয়ে গেল। এভাবেই দিন যেতে লাগলো। প্রতিবার আবির আখিকে দেখলে আখি চোখ ফিরিয়ে নেয়, তার সামনে দিয়ে গেলে দ্রুত হাঁটে। একই করিডোরে হাঁটলে আখি অন্য রাস্তা ধরত। গ্রুপে কোনো কথা বললে আখি সিন না করে বেরিয়ে যেত। আগে যেসব মুহূর্ত আবিকে আলো দিত, এখন সেই মুহূর্তগুলোই তাকে কষ্ট দিচ্ছিল। বন্ধুত্বটা যতটা কোমল ছিল, তার শেষটাও ততটাই তীক্ষ্ণ হয়ে উঠল। আবিরের মনে হচ্ছিল সে শুধু কাউকে পছন্দ করার কথা বলেছিল, কোনো ভুল করেনি। কিন্তু আখির কাছে সেটা ছিল একটা ভয়, একটা অস্বস্তি। এবং সেই অস্বস্তি এখন আবিরকে তার জীবনের বাইরে ফেলছে। শেষ বিকেলে আবির মাঠের বেঞ্চে একা বসেছিল। বাতাস হালকা ঠান্ডা, কিন্তু তার ভেতরটা আগুনের মতো পড়ছে। আজ সে প্রথমবার সত্যি বুঝলো কিছু ভুল বোঝাবুঝি কথা বলে ঠিক করা যায় না, কখনো কখনো মানুষই ঠিক করতে চায় না। আর এই দূরত্ব হয়তো দিনে দিনে শুধু বাড়তেই থাকবে। আখি যখন থেকে আবিরকে এড়িয়ে চলা শুরু করেছে, তখন থেকেই আবিরের ভেতর এক ধরনের শূন্যতা কাজ করছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না আখির এমন আচরণ করছে কেন। সে কি সত্যি আবিরকে ভুল বুঝেছে, নাকি আরও কোনো কারণ আছে যার কথা আখি কাউকেই বলতে চায় না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দিনগুলো কাটছে, আর আবির আরও বেশি আনমনা হয়ে পড়ছে। ইউনিভার্সিটিতে প্রতিদিন আখিকে দেখলেও তার সঙ্গে কথা বলতে পারছে না। মাঝে মাঝে ভিড়ের মধ্যে আখির চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ওই দৃষ্টির ভেতর কিছু একটা জমে আছে। সে রাগ, অভিমান নাকি অন্য কিছু, তাবির বুঝতে পারে না। কিন্তু নিশ্চয়ই এটা সেই আখি নয় যে হাসতে হাসতে আবিরের সাথে ক্লাসে ঢুকত। বিরতিতে প্রথমে ফোনটা বের করে আবিরকে দেখাতো। এই দেখো নতুন মিম। একদিন ক্লাস শেষে আবির একটু দূরে দাঁড়িয়ে থাকে, শুধু এই আসে যে আখি হয়তো হেঁটে যাবে তার পাশ দিয়ে। হয়তো সেদিন সাহস করে কথা বলতে পারবে। আখি সত্যি পাশ দিয়ে যায়, কিন্তু চোখ তুলে তাকায় না। আবির বুকের ভেতর টের পায় এক অদ্ভুত চাপ, যেন কেউ শক্ত করে ধরে আছে। বন্ধুরা যখন আড্ডা দেয়, আবির চুপ করে থাকে। সবাই জানে কিছু একটা হয়েছে। তুইন একদিন বলে উঠল, দোস্ত, তুই কি হার মানবি? আখির সাথে তোর যে বন্ড ছিল সেটা কি এত সহজে ভেঙে যাবে? আবির দুর্বল হাসি দিয়ে বলল, তা তো জানি, কিন্তু ও যদি কথা বলতেই না চায়, আমার কি করার আছে? তুইন একটু বিরক্ত হয়ে বলল, তোর করার আছে। আখিকে বুঝিয়ে বলবি, যেখানে দরকার সোজা কথাই বলবি, আবেগ লুকিয়ে রাখলে হবে না। আবির দীর্ঘশ্বাস চালো। চেষ্টা তো করছি, কিন্তু
ও তো আমাকে সুযোগই দিচ্ছে না। পরের দিন আবির সিদ্ধান্ত নিল যাই হোক আজ সে আকির সাথে কথা বলবে। পুরো ক্লাসটাই সে শুধু অপেক্ষা করলো কখন আকি বের হবে। কিন্তু ক্লাস শেষ হবার পর আকি দল বেঁধে মেয়েদের সাথে বেরিয়ে গেল। আবির দূর থেকে ডাকতে চাইল, কিন্তু আবারও দ্বিধা। আকি কখনো একা থাকে না, যেন সচেতনভাবে আবিরকে এড়িয়ে যাওয়ার জন্যই সে সবসময় ব্যস্ত থাকে। সেদিন বিকেলে ইউনিভার্সিটির লাইব্রেরিতে আবির বসে থাকে, মাথা নিচু করে বইয়ে চোখ রাখলেও মন একদম অন্য জায়গায়। হঠাৎ তার মনে হয় কেউ কি পাশ দিয়ে গেল। আবির মাথা তুলে দেখে আখির আকারটা দূর থেকে মিলিয়ে যাচ্ছে। এই মুহূর্তটা আর হাতছাড়া করা যাবে না। আবির তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আখি, শোনো। আখি থামলো না, আবির আরো দ্রুত এগিয়ে গেল। 1 মিনিট প্লিজ, শুধু একটা কথা। কিন্তু আখি পেছন ফিরে তাকিয়ে এতটাই ঠান্ডা স্বরে বলল, আমাকে আর বিরক্ত করো না প্লিজ। এই কথার ভেতর যে বিরক্তি ছিল আবি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। এই কি সেই আখি যে ছোট্ট একটা রসিকতা শুনলেই হেসে কুটি কুটি হয়ে যেত। আখি চলে যায় আর আবির দাঁড়িয়ে থাকে নিশ্চুপ। চারপাশে শব্দ যেন মুহূর্তে হারিয়ে যায়। তার মনে হয় যেন কাউকে হারাতে বসেছে, যে ছিল তার জীবনে সবচেয়ে কাছের মানুষ। কিন্তু সে জানে আখি সত্যিকারের আগে এমন হয়নি, কোনো ভুল বোঝাবুঝি আছে। আর এই ভুল ভাঙানোটাই আবির এখন সবচেয়ে বড় দায়িত্ব। আবির মনে মনে ঠিক করে সে আখিকে ফিরিয়ে আনবে। যে ভুল বোঝাবুঝির দেওয়াল দাঁড়িয়েছে তা ভেঙে ফেলবেই। অবশেষে আবির মাথা তুলে ফিসফিস করে বলল, আমি হাল ছাড়ব না। ইউনিভার্সিটিতে আখিকে এড়িয়ে চলা দিনগুলোই আবির ধীরে ধীরে আরও একা হয়ে পড়ছিল। তবু দূর থেকে আখিকে দেখলে তার মনে হতো আখি ঠিক আছে তো, কেউ তাকে বিরক্ত করছে না তো। এই চিন্তা সবসময় আবিরের মাথায় ঘুরত। একদিন দুপুরের দিকে আখি একা হেঁটে হেঁটে ডিপার্টমেন্টে থেকে বের হচ্ছিল। আবির দূর থেকে দেখছেন হঠাৎ 2-3 জন সিনিয়র ছেলে এগিয়ে এসে আখির সামনে দাঁড়িয়ে পড়ল। প্রথমে তারা হালকা মজা করছিল, কিন্তু ধীরে ধীরে তাদের কথার ধরন বদলে গেল। তাদের হাসিতে এক ধরনের অসভ্যতা ছিল, যা আখির মুখটা ফ্যাকাশ করে দিল। আবির দূর থেকে আর সহ্য করতে পারল না। নিজের ভেতরের সব রাগ, যন্ত্রণা, অভিমান সব একসঙ্গে জ্বলে উঠল। সে দৌড়ে এগিয়ে গেল। ওকে কিন্তু বিরক্ত করছো। আবির চিৎকার করে বলল। সিনিয়ররা ব্যঙ্গ করে হেসে বলল। আর একটা কথা শোনার আগে আবিরের মাথা গরম হয়ে গেল। সে একজনের কলার ধরে টেনে সরিয়ে দিল। আরেকজন আবিরকে ঠেলতে গেলে আবির সরাসরি ঘুষি মারল। মুহূর্তে ব্যাপারটা মারপিটের রূপ নিল। আখি হতবাক হয়ে দাঁড়িয়েছিল, কিছুতেই বুঝতে পারছিল না কি করবে। অন্য স্টুডেন্টরা জড়ো হয়ে গেল। কেউ আবিরকে থামানোর চেষ্টা করলো, কেউ ফোনে ভিডিও করতে লাগলো। অবশেষে সিকিউরিটি এসে সবাইকে থামায়। আবিরের ঠোঁট ফেটে গেছে, হাতেও ক্ষত, কিন্তু তার দৃষ্টি ছিল শুধু আখির দিকে, যে ভয়ে কাঁপছিল। তবু আবিরের দিকে তাকাতে সাহস পাচ্ছিল না। কিছু ঘন্টা পর বিষয়টা ভিসির কানে পৌঁছে যায়। মারামারি, সিনিয়রদের জড়িত থাকা, ছাত্রীর অভিযোগ, সব মিলিয়ে ঘটনাটা সিরিয়াস হয়ে দাঁড়ায়। ভিসি অফিস থেকে নির্দেশ আসে ঘটনার প্রকৃত দোষীকে তা জানা জরুরি। আখিকে ডেকে পাঠানো হলো। ছোট্ট ঘরটা ঠান্ডা, তবু আখির মুখে ঘাম। ভিসি সোজা প্রশ্ন করলো, তোমাকে কে বিরক্ত করছিল আর মারামারি শুরু করলে কে? আখি এক মুহূর্ত চুপ করে থাকে। তার সামনে যেন দুটো পথ, একটা সত্যি বলা, আরেকটা নিজের ভুল বোঝাবুঝির দেওয়ালে আটকে থাকা। কিন্তু আখির ভেতরে গত কয়েকদিন ধরে যে অভিমান, ভুল ধারণা আর জটিলতা অনুভূতি জমেছিল, তা তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। ধীরে ধীরে আখি বলল, মারামারি শুরু করেছে আবির। শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতর কেমন ধক করে উঠল, কিন্তু কথা সে ফিরিয়ে নিতে পারল না। পরের দিন খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল। সবার চোখে আবির এখন দোষী। আবির যখন জানলো যে আখি তার নাম বলেছে, তার বুকটা যেন চিড়ে গেল। সে ভাবতো যেই হোক আখি অন্তত সত্যিটা বলবে, আখি অন্তত বুঝবে আবির ওকে বাঁচাতে ঝামেলায় জড়িয়েছে। কিন্তু আখি, সে কি করে এমন কথা বলতে পারলো? আবিরের বন্ধুরা তাকে ধরে সান্ত্বনা দিতে চাইল। আবির কিছু বলল না, শুধুই গভীর নিঃশব্দ রাগ ও অভিমান তার চোখে ভেসেছিল। রাতে একা বসে আবির শুধু একটা কথাই ভাবছিল। আমি যার জন্য সব করলাম সেই আজ আমাকে দোষী বানিয়ে দিল। আবির মনে সেই মুহূর্তে একটাই অনুভূতি, ভালোবাসার ভুল বোঝাবুঝি যতটা কষ্ট দেয়, বিশ্বাসভঙ্গ তার চেয়ে লাখ গুণ বেশি।
আর আজ সেই ব্যথাটাই তাকে চুপ করে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। আবিরের মারপিটের ঘটনায় পুরো ক্যাম্পাসে শোরগোল। সিনিয়র সেলাররা অভিযোগ করেছে আকি ভয় পেয়েছে আর আবিরের নাম বড় করে বলা হয়েছে। আবিরের বন্ধুরা জানে সত্যি। যাই হোক, এখন প্রধান কাজ হলো আবিরের যেন কোনো শাস্তি না হয়। রোহিত এবং নাদিম ভিসি অফিসে গিয়ে অনুরোধ জানায়। স্যার, আবির ঘটনা নিয়ে পুরোপুরি দোষী নয়। সে শুধু বন্ধুদের রক্ষা করেছে। আমরা দয়া করে চাই তাকে কোনো শাস্তি দেবেন না। ভিসি প্রথমে একটু কড়াসরে বলেন। কিন্তু অভিযোগ এসেছে, মারপিট হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে। নাদিম স্থিরভাবে বলল। স্যার, আবিরের নৈতিকতা আর চরিত্র ভালো। এমন ঘটনা তার স্বাভাবিক আচরণ নয়। আসলে এটি উদ্ভূত হয়েছে পরিস্থিতির জন্য। আমরা চাই তদন্তের পর সিদ্ধান্ত নিন। ভিসি কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, আমি পরিস্থিতি বিবেচনা করব। আবিরকে শাস্তি দেব না, তবে সতর্ক করা হলো ভবিষ্যতে এমন কিছু হবে না তা নিশ্চিত করতে হবে। রোহিত এবং নাদিম একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হেসে ফেল। ভালো, সে নিরাপদ। অন্যদিকে আবির সে নিজেই জানতে পারল ভিসি তাকে শাস্তি দিচ্ছেন না। তারপরও তার মন খুশি নয়, কারণ সে জানে আকি তার নাম ভিসির কাছে বলেছে। আজ সকাল থেকে আবির চুপচাপ বসে আছে। বন্ধুদের চেষ্টা, হাসি, গল্প, খেলা সব ব্যর্থ হচ্ছে। রোহিত কিছু রসিকতা করে। আবির, দেখছোস নতুন মিম? লাভ দে। আবির শুধু মাথা নাড়ল, কোনো প্রতিক্রিয়া নেই। নাদিম চেয়ার ঘুরিয়ে আবিরের দিকে তাকালো। দোস্ত, কী হয়েছে? আমরা তো জানি তুমি রাগের মধ্যে নেই। বন্ধু হিসেবে আমরা চাই তোমার মুখে হাসি দেখব। আবির শুধু নিঃশ্বাস ফেল। হাসি? কেমন হাসি? আখি এটা কিভাবে করতে পারলো আমার সাথে? তার বিশ্বাস আমি হারিয়েছি। রোহিত অবাক হয়ে বলল। কিন্তু সে তো তোর জন্য সে সিনিয়রদের বিরক্ত সহ্য করছিল। সে জানতো তুই শুধু ওকে রক্ষা করছস। আবির চুপ। সে জানে যে মানুষকে সে বাঁচাতে গিয়েছিল সেই মানুষটি আজ তাকে দোষী বানিয়েছে। মনে হচ্ছে সবকিছু উল্টো হয়েছে। দুজন বন্ধু আরো কাছে এসে বলল। দোস্ত, আমরা জানি এটা কঠিন, তবে সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ মন খারাপ করলে কোনো লাভ নেই। আবির শুধু জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে রইল। পাখিরা উড়ছে, গাছে পাতা দুলছে, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা। চারপাশের সবাই যতই চেষ্টা করুক, আবিরের মন মরা ভাব ঠিক হচ্ছে না। রাতে আবির একা বসে নিজের ঘরে বারবার আখির কথা মনে হচ্ছে। আমি চাই না তুমি আমাকে ফলো করো। আবিরে বুক ভরে যায়। কেনই বা এই মানুষটা এত সহজে তাকে ভুল বুঝলো? কেনই বা তার সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারল না? বন্ধুরা যতই চেষ্টা করুক, হাসি, গল্প, মজা সবকিছুই যেন তার ভেতরের শূন্যতাকে ভরাতে পারছে না। আজ আবির প্রথমবার সত্যি বুঝল, কখনো কখনো মানুষের কাছ থেকে সহানুভূতি বা সাহায্য পেত মন তখন একদম খালি থাকে। এবং সে জানে এই শূন্যতা কাটাতে একমাত্র উপায় আখির সঙ্গে আবার কথা বলা। কিন্তু সেটা এখনই সম্ভব নয়, কারণ আখি আজও তার কাছে নেই এবং ভুল বোঝাবুঝির দেওয়াল দিনের পর দিন আরও ঘন হচ্ছে। আবিরের মনমরা দিনগুলোতে তার বন্ধুরা রোহিত, নাদিম এবং বান্ধবীরা একজোট হয়ে ঠিক করলো আবিরকে বাড়ি পাঠাতে হবে কিছুক্ষণ হলো মন ভালো করার জন্য। দোস্ত, তুই অনেক টেনশন নিচ্ছিস। আসি, রাজশাহী চলে যাই। বাড়ি কিছুদিন থাকবি, মা বাবা দেখবি, মন ঠিক হয়ে যাবে। আবির প্রথমে হেসে উঠল। মনে হলো ওরা কি সত্যি তার কথা বোঝে। কিন্তু কিছুক্ষণের জন্য মন খারাপের ভার কমাতে সে রাজি হলো। ঠিক আছে, চলি। কিছুদিন রাজশাহী থাকবো। রাতে আবির তার মাকে ফোন করলো। মা, আমি বাড়ি আসছি। ফোনের ওপারে মায়ের কণ্ঠে বিস্ময় আর আনন্দের মিশ্রণ। কি সত্যি বাবা? বাবা দেরি করবি না, আমরা অনেক দিন তোর মুখ দেখিনি। বাবা শুনে চিৎকার করে উঠলেন। আবির, তুই হাসছিস বাবা? চলে আয় বাবা, আমরা অনেক দিন তোর জন্য অপেক্ষা করেছি। আবির মৃদু হাসলো। ফোনে তাদের উত্তেজনা শুনে তার ভেতরের কষ্টের পাশাপাশি এক ধরনের তৃপ্তি জেগে উঠল। অনেকদিন পর তারা তার সঙ্গে বসে কথা বলেনি, আনন্দ ভাগাভাগি করে নেয়নি। আজ যে কতটি পূরণের সুযোগ। পরের সকালেই আবির রওনা দেয় ট্রেনে। স্টেশনটায় ভিড় হলো তার চোখে। আশপাশে সব কিছু খুঁজছে। মনে হচ্ছে প্রতিটি গাড়ি, প্রতিটি মানুষের ভিড় যেন তার অপেক্ষার গল্প বলছে।
ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে মনে মনে ভাবল, শুধু বাড়ি পৌঁছাতে চাই, মা বাবার সঙ্গে কিছু সময় কাটাতে চাই, মনটা হয়তো শান্ত হবে। ট্রেন ধীরে ধীরে চলতে থাকে। আবিরের মাথায় চলে, কতদিন হলো সে এমন দীর্ঘ ট্রিপের কথা ভাবিনি। কলেজ, বিশ্ববিদ্যালয়, আঁখি সব কিছু তার মনকে বোঝা দেয়, কিন্তু আজ সব কিছু পেছনে রেখে সে শুধুই বাড়ি ভাবছে। সঙ্গে রোহিত ফোনে বারবার মেসেজ পাঠাচ্ছে। আবি শুধু ফোনে হাত রেখে হেসে ফেল। আজকে দিনটা হয়তো তার মন একটু হালকা করে দিচ্ছে। রাতে ট্রেনে বসে আবির জানালা দিয়ে বাইরে তাকায়। বাতাসে হালকা ঠান্ডা, আকাশটা ধূসর। তার মনে পড়ে মা বাবার হাসি, ছোটবেলার গল্প। হ্যাঁ, এই অভিজ্ঞতাই আবিরকে আবার শক্তি দেবে। কিছুক্ষণ হলো ভালোবাসার কাছে ফিরে গেলে মন ঠিক হয়ে যায়। রাত যত গড়াচ্ছে, ট্রেনের শব্দ যেন আবিরের মনকে একটু শান্ত করছে। সে ভাবছে, রাজশাহীতে পৌঁছালে মা বাবার মুখের হাসি দেখে সব চাপ, সব দুশ্চিন্তা কেটে যাবে। বন্ধুরা চেষ্টা করলো, হয়তো তার চাওয়া শান্তি এখানেই। ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। আবির কপালে হাত দিয়ে বাইরে তাকায়। শুধু আজকের দিনটা শান্তি চাই, শুধু মা বাবার সঙ্গে কিছু সময়। পরের দিন নতুন শুরু। রাজশাহীর পথ তার নিজের শহর, পরিবারের কাছে ফিরে আসার অনুভূতি। সব কিছু মিলিয়ে আবিরের মনে প্রথমবারের মতো এক ধরনের আশা জাগে। মনে হচ্ছে হয়তো এটাই তার জন্য প্রয়োজনীয়, ভালোবাসা, শান্তি আর নিজের মানসিক শক্তি ফিরে পাওয়া। আজকের রাত এবং ট্রিপটি আবিরকে শুধু শিথিল করবে না, বরং তাকে নতুনভাবে শক্তি দেবে। কারণ জীবনে ছোট্ট মুহূর্তগুলোর মাঝে বড় শক্তি লুকিয়ে থাকে। এভাবেই আবির রাজশাহী যাত্রা শুরু হলো। বন্ধুরা, অভিমান, আঁখি, দূরত্ব সব কিছুকে সাময়িকভাবে পেছনে ফেলে এখন শুধু পরিবার এবং নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত। ট্রেন ধীরে ধীরে রাজশাহীর স্টেশনে ঢুকলো। আবিরের চোখে প্রথম আলোটা পড়তেই মনে হলো অচেনা নয়, পরিচিত শহর। স্টেশনটা ভিড়ও যেন শান্ত। তার মনে এক অদ্ভুত উত্তেজনা, আশার সঙ্গে ছোট্ট উৎকণ্ঠা। সে হাত দিয়ে ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকে। স্টেশন থেকে বের হয়ে আবির রিকশায় উঠে পড়ল। রিকশাওয়ালার চাকার শব্দে যেন তার মনে আনন্দের ধ্বনি বাজতে শুরু করলো। পথে শহরের পরিচিত রাস্তা, দোকান, গাছ সব কিছু যেন তার ছোটবেলার স্মৃতির সঙ্গে মিশে গেছে। মনে হচ্ছিল যতদিনই চলুক, এই পথের শেষে সব স্বপ্ন আর ভালোবাসা তাকে ফিরে পাবার জন্য অপেক্ষা করছে। বাড়ির কাছে পৌঁছানোর সময় আবিরের মন তীব্রভাবে উত্তেজিত। তার ছোট বোন জানলেই ঘরের দরজা খুলে দাঁড়াবে, মা বাবা অপেক্ষায় থাকবে। কিন্তু আবির এখনও রিকশায় বসে মনে মনে ভাবছিল, কিভাবে সব কিছু দেখব, সবাইকে কাছে পাবো। রিকশা থামলো, দরজা খুললো। আবি ধীরে ধীরে নামলো। গেটটা খুলে ধাপে ধাপে বাড়ির দিকে এগোতে লাগলো। তখনই সে লক্ষ্য করলো তার বাবা মা, ছোট বোন সবাই গেটের দিকে ছুটে আসছে। মা প্রথমে চুপচাপ দাঁড়িয়ে আবিকে দেখলো। চোখের কোণে পানি জমে গেল। তারপর আচমকাই ছুটে এসে আবিকে শক্ত করে আঁকড়ে নিল। আবির, আমার ছেলে, তুই ঠিক আছিস বাবা? কতদিন হয়েছে তোর মুখটা দেখিনি। মায়ের কণ্ঠ কাঁপছে। আবিরেরও চোখ ভিজে গেল। সে অনেকদিন পরিবারকে দেখেনি। বিশ্ববিদ্যালয় বন্ধু, আঁখি সব দুশ্চিন্তা ভেঙে ফেলে এখন শুধু পরিবার আর ভালোবাসা। বাবা আবিরকে পিছন থেকে ঘেঁষে বললেন, বাবা, তুই এসে গেছিস। আমরা তোর জন্য কতদিন অপেক্ষা করেছি জানিস? ছোট বোনের চোখেও আনন্দ আর বিস্ময়ের মিশ্রণ। সে ছোট্ট গলে চিৎকার করে বলল, ভাইয়া, তুমি আসছো? আবির তাদের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে মা বাবার বাহুতে, মায়ের চোখের পানি, বাবার খুশি, হেসে ওঠা, ছোট বোনের চিৎকার, সব মিলিয়ে আবিরের মনকে এক অদ্ভুত শান্তি দিল। মা আবিরকে একটু আঁকড়ে ধরে বলল, আমার ছেলে, কতদিন তোকে দেখতে পাইনি। তুই তো অনেক শুকিয়ে গেছিস, নিজের যত্ন তো নিতে পারিস। এবার কয়েকদিন থাকবি তো, নাকি কালকেই আবার চলে যাবি? আবির হেসে বলল, মা, আমি আছি, আর কিছুদিন থাকবো, তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো। বাড়ির ভিতরে ঢুকে আবির ধীরে ধীরে তার ঘরে যায়। ছোট বোন তার পছন্দের খাবার নিয়ে ছুটে আসে। বাবা তার সাথে গল্প করতে বসে। মা তার মাথায় হাত রেখে বলছে, বাবা, সব ঠিক আছে তো? কেউ তোমাকে কষ্ট দিচ্ছে না তো? আবির হালকা হাসি দিয়ে বলল, সব ঠিক আছে মা, এখন শুধু বাড়িতে থাকতে চাই, আপনাদের সঙ্গে সময় কাটাতে চাই। রাত্রি গিয়ে ঘরে একান্তে বসে আবির বুঝলো এই ছোট্ট মুহূর্তগুলো
পরিবারকে কাছ থেকে পাওয়া হাসি কান্না আলিঙ্গন সব কিছুই তার জন্য সবচেয়ে বড় শান্তি। এ রাত আবিরের জন্য শুধুই পরিবার আর ভালোবাসার রাত। এখন তার মনমরা দিনগুলো কিছুটা দূর। আখির ভুল বোঝাবুঝি, বিশ্ববিদ্যালয়ের চাপ সবকিছু এখন একটু পিছনে। এখানে এই বাড়ির চারপাশে সে আবার শিখতে শুরু করলো। ভালোবাসা শুধু রক্তের সম্পর্কের মধ্যেই এত শক্তিশালী হতে পারে। আজকের রাত আবির জানে জীবনের এক নতুন অধ্যায় শুরু। রাজশাহীর বাড়িতে আবির পৌঁছানোর পর প্রথম দিনটি যেন এক স্বপ্নের মতো কাটল। সকাল থেকে মায়ের আন্তরিক স্নেহ, বাবার গৌরবময়ী দৃষ্টি আবিরকে শক্তি দিচ্ছিল। মায়ের চোখে আনন্দ, বাবার গলায় গর্ব আর ছোট বোনের হাসি, সব মিলিয়ে আবিরের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। সকালে উঠেই মা রান্নাঘরে ব্যস্ত হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আবির দেখল মা তার জন্যই নাস্তা তৈরি করেছেন। মায়ের হাতের তৈরি খিচুড়ি, ডিমের ভাজা, মিষ্টি, লাচ্চা সব কিছুই যেন আবিরের জন্য। মা আবিরকে ডাকলো। আবির, ঠিক আছিস তো? আবির হাসি দিয়ে বলল, মা, সব ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। মা অচেনা খুশিতে বলল, বাবা, আজকে তোমার মুখটা দেখতে পেয়ে মা অনেক খুশি। এরপর মা নিজেই একে একে খাবার তুলে দিল। খাবার খাওয়ালো, খেয়ে বলল, এই দেখ, তুই খাচ্ছিস তো? বাড়িতে থাকলে মা নিজের হাতে খাইয়েই দিবে। আবির মৃদু হাসলো। ছোট বোনও পাশে বসে বসে নিজের ছোট্ট চুম্বন দিয়ে আবিরকে খুশি করতে লাগলো। ভাইয়া তাড়াতাড়ি খাও, আমি তোমার সাথে ঘুরতে যাব। ছোট বোনের কণ্ঠে কৌতূহল আর আনন্দ মিশে ছিল। খাওয়ার পর আবির ছোট বোনকে সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। রাজশাহীর শহরের রাস্তা, পরিচিত গলিপথ, ছোট্ট দোকান সবকিছু যেন পুরনো স্মৃতির বই খুলে দিচ্ছে। ছোট বোন হেসে হেসে বলে, ভাইয়া দেখো, এখানকার নতুন খেলনার দোকান, আমরা যাব। আবির তাকে হাত ধরে নিয়ে গেল। দুজন দোকানের ভিতর ঢুকলো, খেলনা দেখলো, মজা করলো। ছোট বোনের চোখে আনন্দ, হাসি সব মিলে আবিরের মন আনন্দে ভরে উঠল। তার ভেতরে সেই চাপ আর দুশ্চিন্তা কিছুটা কমলো। এরপর তারা নদী পাড়ে গেল। নদীর ধারে বসে আবির ছোট বোনকে গল্প বলল। বোন আমার, জানিস তোর বড় হওয়ার সময় আমি কত কিছু শিখেছি। বন্ধুদের সঙ্গে মজা করাই ছিল বড় শিক্ষা, আর তুই আমার সঙ্গে আছিস, সেটাই বড় আনন্দ। ছোট বোন মাথা কাত করে হাসলো। ভাইয়া, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি ভালো থাকো, সেটা আমার সবচেয়ে বড় আনন্দ। দুজন ঘন্টা পর ঘরে ফিরে এলো। আবিরের বাবা দিনভর অফিসে ছিলেন, বড় ব্যবসায়ীর দায়িত্বে। কিন্তু সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। বাড়ি ফিরে বাবা আবিরকে বসতে বললেন। বাবা দেখ, আমি আজকে অফিসের কাজ শেষে এখানে আসলাম, তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করব। আবির হাসি দিয়ে বলল, বাবা, আপনার সঙ্গে গল্প করার সময় তো সবচেয়ে আনন্দের। রাতের আড্ডায় বাবা আবিরকে জীবনের শিক্ষা দিচ্ছিলেন। ব্যবসার গল্প, জীবন মানসিকতা, সম্পর্কের গুরুত্ব সবকিছু মিলেমিশে আবিরের মনকে নতুন দিক দেখাচ্ছিল। বাবা, জীবনে বাধা আসবেই, তবে হাল ছাড়লে কিচ্ছু হবে না। সাহসিকতা, ধৈর্য আর পরিবারের সঙ্গে সময়, এগুলো সব বাধা কাটিয়ে দিতে সাহায্য করে। আবির মন দিয়ে শুনছিল। বাবা তার কণ্ঠে যে গম্ভীরতা, অভিজ্ঞতা এবং ভালোবাসা সবকিছুই তার অন্তরকে স্পর্শ করছিল। আজকের রাতটা যেন আবিরের জন্য এক নতুন শিক্ষা, এক শান্তি আর এক আত্মবিশ্বাসের মুহূর্ত। বাবার সঙ্গে আড্ডা শেষে আবির নিজের ঘরে ফিরে আসলো। ঘরে মৃদু আলো, বাইরের মৃদু হালকা বাতাস। সে জানালার কাছে বসে রাজশাহী রাতের আকাশের দিকে তাকালো। মনে হলো আজকে দিনটা শান্ত, সুন্দর পরিবারে ভরা। কিন্তু যখন রাতের নীরবতা ঘরে ভরে, তখন তার ভেতরে এক কাঁপন। আবিরের মনে চলে এলো আখির কথা। আখি যে তাকে দূরে ঠেলে দিয়েছে, যে তাকে ভুল বুঝেছে। আজও আবিরের মন ঠিক হতে পারল না। বাবা মায়ের ভালোবাসা, ছোট বোনের আনন্দ সবকিছুই তাকে শক্তি দিচ্ছিল। কিন্তু আখির অভিমান, তার চোখের দৃষ্টি, তার কথার শব্দ সবই যেন আবিরের অন্তরে গেঁথে গেছে। নিশ্চুপ ঘরে বসে আবির ভাবল, আমি এখানে শান্তি পেলাম, পরিবার আমাকে ভালোবাসছে, তবু আখি ও এখনো আমার মনে আছে। রাতের বাতাস জানালার দিকে ছুঁয়ে গেল। আবির জানল যতই আনন্দে দিন কাটুক,
আখির স্মৃতি, তার ভুল বোঝাবুঝি আর সম্পর্কের দূরত্ব সবই নিঃশব্দে তার হৃদয়ে উপস্থিত। ঘুমাতে যাওয়ার আগে আবির ছোট বোনের দিকে তাকিয়ে হেসে বলল, বনু, আজ আমরা অনেক আনন্দ করেছি। ধন্যবাদ। ছোট বোন মাথা কাত করে বলল, ভাইয়া তুমি সব সময় খুশি থাকো, আমি চাই তুমি সব সময় সমস্যার বাইরে থাকো। আবির জানলো এই শান্তি, এই পরিবারের ভালোবাসা কিছুটা হলেও আখির অভিমান বিশ্ববিদ্যালয়ের চাপ দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু রাতে যখন ঘরে একা থাকে তখন আখির কথা মনে পড়ে। ঘরে আলো নিভে গেছে, বাইরের বাতাস হালকা। আবির জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমাকে কি একদিন আখি বুঝতে পারবে? ও কি আবার আমার বন্ধু হয়ে ফিরবে? এই রাত এই ঘুমের আগ মুহূর্তে আবির মনে এক অদ্ভুত আশা, এক ব্যথা আর এক প্রশান্তি সব মিলেমিশে তৈরি করলো এক গভীর অনুভূতি, আগামী দিনের জন্য নতুন শক্তি। কিন্তু আজও আখি সেই দূরত্ব এবং তার হৃদয়ে মিশ্র অনুভূতি সবই অব্যাহত। এভাবেই আবিরের রাজশাহীর জীবন শুরু হলো। দিনগুলো ভালো কাটছে, পরিবার তাকে খুশি করছে, কিন্তু রাত হলেই আখির স্মৃতি, ভুল বোঝাবুঝি এবং তার অনিশ্চয়তা সব মিলেমিশে এক অদৃশ্য ছায়ার মতো ঘিরে ধরল। বিশ্ববিদ্যালয়ের সকালটা আজ অদ্ভুত রকম চুপচাপ লাগছে আখির কাছে। আকাশ পরিষ্কার, রোদ মোলায়েম, বাতাস হালকা, সব কিছু ঠিকই আছে, কিন্তু তার মনে কেন যেন অস্থিরতা, কেমন যেন খালি খালি লাগে। ক্লাসে বসে থাকা অবস্থায়ও মন হচ্ছে কিছু একটা অনুপস্থিত। হঠাৎ মনে পড়ল অনুপস্থিত শুধু একটা জিনিস নয়, একজন মানুষ, আবির। আকি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সেদিনের ঘটনা বারবার মনে ভেসে উঠছে। ডিসি অফিসের ছোট্ট ঘরটা, তার কাঁপা কাঁপা গলা আর সেই অদ্ভুত ভুল সিদ্ধান্ত যেটা সে কখনোই নিতে চায়নি, কিন্তু মুহূর্তের আবেগে নিয়ে ফেলেছে। মারামারি শুরু করেছে আবির। আমি কেন বললাম? কেন কেন? এই কথাটা মনে পড়তে আখির বুকটা হাহাকার করে উঠল। তার মনে হচ্ছে সেদিন তার জন্য জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। অনেক দিন ধরে আবিরের দেখা নেই। প্রথম দিন ভেবেছিল আবির হয়তো এদিক ওদিক থাকবে। দ্বিতীয় দিন মনে হলো হয়তো ক্লাস মিস করেছে। তৃতীয় দিন এসে বুঝলাম আবির নেই, সত্যি নেই, সে আসেই না। চতুর্থ দিনে আখি আনমনে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। ছাত্ররা আসে যায়, কিন্তু আবির কোথাও নেই। তার বন্ধুত্বের দিকে তাকিয়ে থাকে আখি, কিন্তু তারা কেউই যেন আগের মতো নেই। তার চোখ পড়তেই তারা অন্যদিকে তাকিয়ে চলে যায়। হয়তো তারা আখিকে দোষী ভাবছে। আখি আরও ভেতরে ভেঙে পড়ে। পঞ্চম দিনে আখি লাইব্রেরির জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সেই বেঞ্চটার দিকে যেখানে একদিন আবির বসেছিল। সে হাসছিল। আখি হাসি মুছে যাওয়ার আগেই বলেছিল, তুমি খুব শান্ত ছেলে। রাতে ঘুম নেই। ঘটনার পরের প্রথম রাতেই আখি ঘুমোতে পারেনি। সারা রাত শুধু আবিরের মুখ ভাসছিল। আবির, তুমি কেন লাগতে গেলে ওদের সাথে? তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি কেন তোমাকে দোষী বললাম? ভুল বোঝাবুঝির জট পাকিয়ে গেছে, আর আখির মন এখন সেই জট খুলতে খুলতে আরও আটকে যাচ্ছে। সে বিছানায় শোয়, কিন্তু চোখ বন্ধ করলে আবিরের আহত মুখটা ভেসে ওঠে। ফাটা ঠোঁট, কাটা হাত, আর সেই দৃষ্টি যেখানে ছিল রাগ নাই, অভিমান। আর সেই অভিমানটা আখিকে যেন ছিঁড়ে ফেলতেছে। আখিকে ছিঁড়ে ফেলছে ভেতর থেকে। দ্বিতীয় রাতেও একই অবস্থা। তৃতীয় রাতেও ঘুম আসেনি। একসময় আখি ভয় পেতে শুরু করলো। আবির আমাকে ক্ষমা করবে তো, নাকি সে আমাকে চিরদিনের জন্য দূরে সরিয়ে ফেলবে? একদিন সাহস করে সাদিয়ার কাছে জানতে চাইল। আবির কি আসে না ইউনিভার্সিটিতে? সাদিয়া হালকা অবাক দৃষ্টিতে তাকালো। তুমি জানো? আখির গলা শুকিয়ে গেল। কি জানার কথা? সাদিয়া একটু দ্বিধা করে বলল, আবির রাজশাহী চলে গেছে ওর বাড়িতে। একটু মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল। ঠিক ওই মুহূর্তে যেন আখির শরীর থেকে রক্ত সরে গেল। বাড়ি রাজশাহী? হ্যাঁ, ওর বন্ধুরা বলেছে যে কিছুদিন সেখানেই থাকবে। আখির চোখ ভিজে উঠল। সে চুপচাপ সাদিয়ার কাছ থেকে সরে গেল। কোথাও বসার জায়গা পেল না, তাই বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা ফাঁকা সিঁড়িতে বসে পড়ল। কেন যেন মনে হলো পৃথিবীর সব শব্দ আজ তাকে ব্যঙ্গ করছে। তুমি তো বলেছিলে আবির দোষী, তুমি তো তার জীবন নষ্ট করার উপক্রম করেছিলে।
আঁকি দুহাত দিয়ে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেল। আমি চাইনি, সত্যিই চাইনি। আবির, তুমি কেন চলে গেলে? আঁকি প্রথম যখন আবিরকে চিনেছিল তখন সে শুধু মনে করেছিল এই ছেলেটা আলাদা, শান্ত, নম্র, সহজ। তারপর ধীরে ধীরে সে সহজ মানুষটাকে চিনতে চিনতে তার মনে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। কিন্তু তা ছিল শুধু প্রেম এবং বরং এক রকম আপন অনুভূতি, যেন আবির তাকে সম্মান করে, বুঝতে পারে। কিন্তু তখনই ভুল সিদ্ধান্ত, একটা দোষী শব্দ পুরো সম্পর্কে জট পাকিয়ে দিল। এখন আখির মনে হয় আবির আমায় ঘৃণা করছে নিশ্চয়ই, আমায় বিশ্বাসঘাতক ভাবছে। আর সেই চিন্তা তাকে ছিন্ন ভিন্ন করছে। প্রতিদিন আঁকি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হাঁটে, শুধু এই আশায় হয়তো কোনো এক কোণায় আবিরকে দেখবে। একটা ক্ষুদ্র আশাও তার মনে ছিল, হয়তো আজ আসবে। কিন্তু প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে যায়। বিশ্ববিদ্যালয়ে বড় বড় গাছের ছায়ের নিচে দাঁড়িয়ে আঁকি প্রায় চোখে জল মুছে। আবির, আমি ভুল করেছি, বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। তার মনে হয় যদি সময় ফিরে যেতে পারত, যদি ভিসি রুমে দাঁড়িয়ে সেই ভুল বাক্যটার বদলে সত্যিটা বলতো। কিন্তু আবির আমাকে রক্ষা করতে এসেছিল। এখন সে যাই ভাবতে চেষ্টা করে তার থেকে বেরিয়ে আসে কেবল একটা অনুভূতি, অনুশোচনা। আগে কখনো আঁকি ভাবিনি যে আবির তার মনে জায়গা করে নিয়েছে। সে নিজেও বুঝতে পারেনি কতটা গুরুত্ব দেয় তাকে। কিন্তু এখন যে ব্যথা, যে শূন্যতা, যে অস্থিরতা, তা বলে দিচ্ছে আবির তার জীবনের একটা গভীর অংশ হয়ে গেছে। কেউ না বলেও আঁকি এখন জানে আবিরকে হারানোর ভয় তার মধ্যে জন্ম নিয়েছে, আর এই ভয় তাকে নিদ্রাহীন, দিশাহীন করে দিচ্ছে। এক বিকেলে আঁকি সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব আবির ফিরবে কিনা তা বন্ধুদের কাছ থেকে জানতে হবে। সে নাদিমের কাছে গিয়ে দাঁড়ালো। নাদিম, আবির কবে ফিরবে? নাদিম একটু কষ্ট নিয়ে বলল, জানি না আপু, ও ভেঙে পড়েছে। এই মুহূর্তে তো ওকে কেউ ফিরতে বাধ্য করতে পারবে না। আখির চোখ আবার জলে ভিজে গেল। আমি খুব খারাপ করেছি ওর সাথে, তাই না নাদিম? নাদিম দীর্ঘশ্বাস ফেল। আমরা সবাই চাই তোমরা দুজন আবার কথা বলো, কিন্তু ওর অভিমান এবার সত্যিই গভীর। আখি চুপচাপ নিচে তাকালো। আমি ওকে দেখলেই বলতে চাই আমি দোষী, আমি ভুল করেছি, ক্ষমা করো। প্রাণহীন ক্লাস, অদ্ভুত চুপচাপ লাঞ্চ, লাইব্রেরি, নীরব করিডোর, ডিপার্টমেন্টের বারান্দা, সব কিছুতেই আজ আবিরের অনুপস্থিতি যেন আখিকে শ্বাসরুদ্ধ করে তোলে। সে খেতে পারে না, হাসতে পারে না, রাতে ঘুমোতে পারে না, এমনকি পড়াশোনায় মন বসে না, শুধু মনে হয় আবিরকে দেখতে চাই, একবার শুধু বলবো আমি দুঃখিত। কিন্তু সে জানে না আবির শুনতে চাইবে কি না। রাত গভীর, আখি হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদ আছে, তারাও আছে, কিন্তু তার ভেতরে অন্ধকার আরো ঘন। তার মনে শুধু একটা কথা বারবার ঘুরছে, যদি আবির আর কখনো ফিরে না আসে। এই চিন্তাটাই তাকে পাগল করে দিচ্ছে। তারপর ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ল। আবির, তুমি ফিরে এসো প্লিজ। অনুশোচনা তাকে গ্রাস করছে। আর এসবের মাঝে সে বুঝে গেছে আবির শুধু একজন জুনিয়র ছিল না, সে ছিল এমন একজন মানুষ যার কাছে আকি আজ নিজের ভুল শোধরানোর সুযোগটাই আর পাচ্ছে না। আকি যেন সেই ঘটনার পর থেকে আর আগের মতো নেই। ইউনিভার্সিটি যেন হঠাৎই তার কাছে রঙহীন হয়ে গেছে। প্রতিদিন সকালে রুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় সে ভাবতো আজ হয়তো আবিরকে কোথাও দেখবে, হয়তো লাইব্রেরির দরজায়, হয়তো পথের ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। কিন্তু প্রতিদিনই প্রত্যাশার বদলে হতাশা তাকে আঘাত করে। সেদিন যেদিন সে ভিসির সামনে আবিরের নাম বলেছিল, সেই মুহূর্তটা যেন বারবার ফিরে এসে আখিকে বিদ্ধ করে। সে জানে আবির সত্যি কোনো ভুল করেনি, বরং তার জন্যই ঝামেলায় জড়িয়েছিল। কিন্তু তবু সে ভয়ে না, ঠিক ভয়ে নয়, অসচেতনভাবে আবিরের নামটা বলে ফেলেছিল। তারপর থেকে রাতে ঘুমানোর প্রতিবারই মনে হয় আবিরের সেই কষ্ট ভরা চোখ দুটো তাকিয়ে আছে তার দিকে। সে চোখের ভাষায় যেন বলছে তুমিও। একের পর এক দিন কেটে যায়। ক্যাম্পাসে আখির হাসির ছটা যেন নেই বললেই চলে। ক্লাসে বসে থাকলেও মনোযোগ থাকে না, বইয়ের পাতায় চোখ রাখলেও আবিরের মুখটা যেন ভেসে ওঠে। বন্ধুরা প্রথম দিকে কয়েকবার জিজ্ঞেস করেছিল, কি হয়েছে আখি, তুই ঠিক আছিস? কিন্তু আখি শুধু হাসার চেষ্টা করে বলেছে, কিছু না রে, ভালো আছি। ভালো আছে, কিন্তু সে কি সত্যি ভালো আছে? না, আখি বুঝতে পারে সে নিজের ভেতরে আর লুকাতে পারছে না। যত দিন যায় তত বেশি টের পাই আবির তাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এটা কি সত্যি এড়িয়ে যাওয়া,
নাকি আবির আসলে নেই। সে এও ভাবতে শুরু করে, যদি আবির তার উপর এতটাই অভিমান করে যে দেখা করতেও চায় না। একদিন সকালে আখি ক্লাসে ঢোকার সময় লক্ষ্য করে আবিরের 3-4 জন ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবী কথা বলছে নিজেদের মধ্যে। তাদের মুখে যেন দুঃখের ছাপ। দূর থেকে দেখি আখির বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুই বলল না। আখি জানে আবির বাড়িতে গেছে, কিন্তু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো, আবির কোথায়? সেদিন ক্লাসে তার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। প্রতিটা মিনিট যেন ঘুমন্ত মাছিকে নেড়ে দেওয়ার মতো অলসভাবে এগোচ্ছে। অবশেষে দুপুরে আখি আবিরের বন্ধুদের কাছে গেল। একটা কথা জিজ্ঞেস করব? আখির কণ্ঠ ভাঙা। বন্ধুরা তার দিকে তাকালো। কেউ যেন একটু অবাক, কেউ আবার সহানুভূতিশীল। আবির ক্যাম্পাসে আসছে না কেন? বন্ধুরা একে অপরের দিকে তাকায়। তারপর সেলিম নামের একজন বলে, আপনি জানেন না? আখি থমকে যায়। আবির রাজশাহী গেছে, কিছুদিন থাকবে, মন খারাপ ছিল। এই কথাটা শোনার পর আকি শিওর হলো যে আবির রাজশাহীতে গেছে। এটা শুনে যেন আকির ভেতরে চাবি ঘুরে গেল। ব্যথা না, ব্যথার বাইরে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে বহুদিন ভুল করে অন্য পথে হাঁটছিল, আর আজ হঠাৎ বুঝতে পারল তার গন্তব্য আসলে কোথাও অন্য জায়গায়। সেদিন রাতে আখি নিজের রুমে ফিরে এসে দরজা বন্ধ করে দেয়। সে বিছানায় বসে দীর্ঘক্ষণ চেয়ে থাকে জানালার দিকে। বাইরে বাতাস বইছে, গাছের ডালে দোল খাচ্ছে, কিন্তু তার ভেতরে ঝড় আরও প্রবল। তার অনুভূতিটা আজ পরিষ্কার, সে আবিরকে ভালোবাসে। হ্যাঁ, এই কথাটা স্বীকারোক্তি করতে তার এতদিন লেগে গেল। হয়তো সে মনের কথা বোঝেনি, হয়তো বোঝার চেষ্টা করেনি, কিন্তু এখন সত্যিটা ঢেকে রাখার মতো শক্তি তার আর নেই। কিন্তু ভালোবাসলে হবে? সে তো ভুল করেছে, একটা ভয়ানক ভুল। কিভাবে ফিরিয়ে আনবে আবিকে? এই প্রশ্ন তাকে সারা রাত জাগিয়ে রাখে। ভোর রাতের দিকে একটা সিদ্ধান্ত নেয়, সে চুপ করে বসে থাকবে না, আবিকে ফেরানোর জন্য সব কিছু করবে। পরের দিন সকালে আখি প্রথমে খুঁজে গেল সেলিম, রাইসা, খাদিজাদের। ওরা ক্যাম্পাসের সামনে বসেছিল। আখির কাছে গিয়ে দাঁড়াতেই ওরা কিছুটা অবাক হলো। তোমাদের একটু কথা আছে। আখি ধীর স্বরে বলল। ওরা চুপ করে তাকিয়ে থাকলো। আখিও অনেকক্ষণ চুপ করে তারপর হঠাৎ বলে উঠল, আমি আবিরকে মিস করছি। শুধু 3টি শব্দ, কিন্তু সেগুলো এত পরিষ্কার, এত সত্য। বন্ধুরা স্তব্ধ হয়ে যায়। রাইসা ধীরে ধীরে জিজ্ঞেস করে, আপনি কি? আখি মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি আবিরকে ভালোবাসি। মুহূর্তটা ভারী, কিন্তু কয়েক সেকেন্ড পর সেলিম হেসে ওঠে হালকা করে। শেষমেশ আপনি বললেন আপু, আমরা জানতাম। আখির চোখে জল চলে আসে। আমি ওকে কষ্ট দিয়েছি, ওর নাম বলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। খাদিজা শান্ত গলায় বলল, ভুল সবাই করে আপু, কিন্তু ভুল বুঝতে পারা সবচেয়ে বড় শক্তি। এখন যেহেতু বুঝতে পেরেছেন, তাই বিষয়টা ঠিক করা আপনারই হাতে। আখি চোখ মুছে সোজা হয়ে বসে বলে, আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। আমি আবিরকে ঢাকায় আনতে চাই। বলো কি করলে সে আসবে? বন্ধুরা কয়েক মিনিট আলোচনা করলো, তারপর এক সাহসী পরিকল্পনা বের হলো। রাইসা বলল, আবির আপনাকে এখনো ভালোবাসে, কিন্তু এখন সে আহত আর অভিমানী। আমরা ওকে বলবো আপনি কয়েকদিন ধরে নিখোঁজ, যোগাযোগ নেই, রুমে আপনাকে পাওয়া যাচ্ছে না। আখি অবাক হয়ে বলল, এইভাবে এতে আবির আসবে? সেলিম হেসে উত্তর দিল, আবিরের মতো ছেলের কাছে সবচেয়ে বড় উদ্বেগ আপনি ঠিক আছেন কি না। ওর সব দুর্বলতা আপনি। যদি আমরা বলি আপনি হারিয়ে গেছেন, ও কি না এসে থাকবে? আখির গলা শুকিয়ে যায়। পরিকল্পনাটি রিস্ক হলো, সত্যি কাজ করতে পারে, কিন্তু এটা মিথ্যা। আমি তো কোথাও যাচ্ছি না। আপনি কিছুদিন ফ্ল্যাটে থাকবেন না, ফোন অফ রাখবেন। আমরা সবাই দেখব আপনাকে। খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আবির দ্রুত চলে আসবে। আখি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করে, তারপর মাথা তুলে চোখে দৃঢ়তা। ঠিক আছে, এর মাধ্যমে যদি আবির ফিরে আসে আমি রাজি। আবিরের বন্ধুরা হাসলো। দীর্ঘদিন পর আখির চোখে আবার একটুখানি আশা জ্বলে উঠল। পরিকল্পনা শুরু হয়ে যায়। সেই সন্ধ্যা থেকেই রাইসা আখিকে নিজের কাজিনের ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে কেউ তাকে চিনবে না। ফোন বন্ধ করে আখি বিছানায় বসে। প্রথমবার সে উপলব্ধি করে আবির তার জন্য ঠিক কতটা মূল্যবান। অপরদিকে সেলিম আর বাকিরা একসাথে বসে আবিরকে ফোন দিল। আবির, বড় সমস্যা হয়েছে।
আঁকি আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওপাশে নীরবতার শব্দ শোনা যাচ্ছিল। তারপর আবিরের উদ্বিগ্ন কণ্ঠ। মানে কই গেছে সে? ঠিক কোথায় দেখেছিস শেষবার? সেলিম খুব দক্ষ অভিনয়ে বলল। কাল সারাদিন ক্লাসেও ছিল না। আজ রুমমেট বলছে রাত থেকেও নাকি রুমে ঢুকেনি, ফোনও বন্ধ। আবিরের শ্বাস ভারী হয়ে ওঠে। আমি এখনই ঢাকায় আসছি। কথাটা শোনার মুহূর্তেই বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসে। পরিকল্পনা সফল। আর আখি, সে তখন অন্ধকার ঘরে চুপচাপ বসে, চোখে অশ্রু জমে আছে। আবি তাকে খুঁজতে ঢাকায় আসছে শুধু তার জন্য। তার বুকের ভেতর বলিরেখা টেনে যাওয়া অনুভূতিটা আবার বদলে যায় আশা, ভালোবাসা আর অপেক্ষার আগুনে। আখি জানে এবার সে আর ভুল করবে না। আবির এলে সে সব বলবে, সব সত্যি, আর কোনো অভিমান থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আবি ঢাকা ফিরে আসার পর থেকে পুরো ক্যাম্পাস যেন তার জন্য এক অদ্ভুত অচেনা জায়গা হয়ে উঠেছে। প্রতিটি পথ, প্রতিটি ক্লাসরুম, প্রতিটি লাইব্রেরি করিডর, সব কিছু তার চোখে যেন আখির জন্য অপেক্ষার মতো। গত কয়েকদিন ধরে তার মনে এক ধরনের অস্থিরতা ছিল, এক অদ্ভুত ব্যথা যা সে নিজেও বুঝতে পারছিল না। সকালে প্রথম ক্লাসে ঢোকার পর থেকে সে খুঁজতে থাকে আখিকে। প্রতিটি কোণ, প্রতিটি বেঞ্চ, প্রতিটি খোলা জায়গা সে একেবারে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আখি, আখি। তার ডাক প্রতিধ্বনিত হচ্ছে শূন্য ঘরে। বন্ধুরা তাকে দেখেই অবাক, কিন্তু কেউই তাকে থামাতে সাহস পাচ্ছে না। সেলিম, রাইসা, খাদিজা সবে জানে আবির শুধু খুঁজছে, শুধু বের করতে চাইছে যে আখি ঠিক আছে কিনা। একটানা কয়েক ঘন্টা ঘুরে আবির হতাশ হয়ে বসে একটি ছায়াযুক্ত বেঞ্চে মাথা ঝুঁকিয়ে সে ভাবছিল কিভাবে এতদিন ধরে সে তাকে খুঁজে পাচ্ছিল না। তার বুকটা ব্যথায় কাঁপছিল। সে চেয়েছিল আখি যেন সবটা কিছু ভেবে ফিরে আসে, কিন্তু আখি কোথাও নেই। হঠাৎ দূরে গাছের পেছন থেকে এক ফিসফিস কণ্ঠ আসে। আবির। অবাক হয়ে আবির উঠে দাঁড়ায়। মনে হলো যেন পৃথিবীর সব শব্দ থমকে গেছে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। আখি, তুমি কোথায়? তার কণ্ঠ কেঁপে ওঠা শব্দ কণ্ঠটি আবার শোনায়, এবার আরো স্পষ্ট। আবির। ছুটে যায়। মনে হচ্ছে এই মুহূর্তে সে যদি দৌড়াতে না পারে তবে তার হৃদয় ভেঙে যাবে। কিন্তু চারপাশে কেউ নেই, শুধু বাতাসের হাওয়া, পড়ন্ত পাতা আর সেই কণ্ঠ। আখি। আবির চিৎকার করে, কিছুই দেখা যায় না। সে আরো কাছে এগোতে চায়। হঠাৎ পেছন থেকে হালকা ধাক্কা অনুভব করে। আবির। আবির ঘুরে দেখল আখি তার চোখের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি যা আগে তার মনে শুধু স্বপ্নে দেখা যেত, আজ জীবন্ত সামনের দিকে। তুমি এখানে? আবির কিছুটা রাগ মেশানো স্বরে প্রশ্ন করে। আখি মাথা নিচু করে লাজুকভাবে বলল, হ্যাঁ, এটা একটা নাটক ছিল যাতে তুমি আমাকে খুঁজতে ঢাকায় চলে আসো। আবির চুপচাপ, চোখে রাগ আর হতাশা। এটা কি সব নাটক ছিল? তুমি কি ভাবলে আমি খুঁজবো না? আখি ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরল, চোখে চোখ রেখে বলল, আমি জানি আবির, কিন্তু এখন আমি বলবো। আখি একটু নিঃশ্বাস নিয়ে আবিরকে হালকা করে জড়িয়ে ধরে বলল, মাই জুনিয়র, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আবির চোখে বিস্ময়। সে বুঝতে পারল শব্দগুলো শুধু কথা নয়, অভিমানের, অনুশোচনার আর ভালোবাসার সব মিলিয়ে এক গভীর অনুভূতি। তুমি সত্যি? আবির কণ্ঠে ভীষণ কম্পন। আখি মাথা উঁচু করে বলল, হ্যাঁ, সব সত্যি। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। প্রথমে আবির কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাত আখির কোমরে বেঁধে ধরে। আমি কখনো চলে যাইনি, আমি শুধু তোমার কাছে ফিরে আসার পথ খুঁজছিলাম। আখির চোখে অশ্রু। আমি ভয় পাচ্ছিলাম তুমি আর কখনো ফিরবে না। আবির কণ্ঠ কম্পিত। আমি কখনো হারাতে চাইনি আখি। আমি জানি আমরা দুজনেই কিছু ভুল করেছি, কিন্তু এখন আমরা একসাথে। বন্ধুরা দূরে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে হাততালি দিতে থাকে। বাহ, কংগ্রাচুলেশন তোদের দুজনকে। রাইসের চোখে হাসি। খাদিজা হেসে বলছে, সবশেষে সত্যিই মিলন হলো। সেলিম, রাইসা, খাদিজা সবে একসাথে তালি বাজাচ্ছে। আবির আর আখি একে অপরকে জড়িয়ে ধরে, চোখে চোখ রাখি। কোনো শব্দ নয়, শুধু ভালোবাসা, শান্তি আর নতুন শুরু। দিনটা কেটে যায় কথোপকথন, হাসি, বন্ধুরা সঙ্গে আড্ডা, সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দের আবহ।
আখি হাত ধরে বলল, আমার জীবনে এমন মুহূর্ত কখনো আসবে ভেবেও দেখিনি যে তুমি ফিরে আসবে আর আমি বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। আবির হেসে বলে, আমি সবসময় জানতাম তুমি আমাকে ভালোবাসবে আখি। আর আমি সবসময় চাই তোমার পাশে থাকতে। বন্ধুরা তাদের দিকে তাকিয়ে হেসে খুশি হচ্ছে। আখি আর আবির একে অপরকে ধরে দাঁড়িয়ে থাকে, চোখে চোখ রেখে মনে মনে ভাবছে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, আর কোনো অভিমান নেই, শুধু আছে ভালোবাসার স্পন্দন, নতুন করে শুরু করার আশা, আর একে অপরের জন্য থাকা এক অনন্য নিরাপত্তা। আবির ও আখি বন্ধুরা সবাই মিলে ক্যাম্পাসে হাঁটতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে তাদের ভালোবাসা আরও দৃঢ় হচ্ছে। বন্ধুরা মাঝে মাঝে ছোট খেলা বা রসিকতা করে হাসি যোগ করে। আখি আর আবির একে অপরকে ধরে রাখে, কিছুক্ষণ শুধু কথা না বলেও থাকে। বাতাস বইছে, গাছের ছায়া দোল খাচ্ছে, আর তাদের চারপাশে বন্ধুদের আনন্দের ধ্বনি। আবির হঠাৎ বলল, আখি, মনে আছে আমরা প্রথমে ফেসবুকে কথা শুরু করেছিলাম? আখি হেসে বলল, হ্যাঁ, সেই দিনগুলো এখন মনে হয় স্বপ্নের মতো। আমার মনে হয় সেই মুহূর্তে যদি জানতাম তুমি এতটা গুরুত্বপূর্ণ হবে, আমি কখনো তোমাকে দোষী বলতাম না। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের অংশ। বন্ধুরা দূরে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছে, মুখে হাসি। আবির আখির হাত শক্ত করে ধরে বলল, আমি চেয়েছি সব সময় পাশে থাকবো, যতই ঝড় হোক। আখি কেঁপে কেঁপে বলল, আমি জানি, আর আমি চাই সবকিছু ভাগাভাগি করব, ভালোবাসা, দুঃখ, হাসি সব। আবির মাথা হেলে চোখের কোণে আখির অশ্রু মুছে দেয়। তুমি শুধু আমাকে বুঝেছো আখি, আর এটাই যথেষ্ট। বন্ধুরা ধীরে ধীরে কাছে আসে, হাত ধরে বলে, আপনাদের দুজনের জন্য আমরা খুশি। রাইসা, সেলিম, খাদিজা সবে একসাথে আবার চিৎকার করে। কংগ্রাচুলেশনস। আখিও আবির একে অপরকে জড়িয়ে ধরে, প্রতিটি স্পর্শে অনুভব করছে যেন সব দুঃখ, সব ভুল, সব অভিমান শেষ। রাত্রি গভীর, ক্যাম্পাসের বাতি জ্বলছে, গাছের ছায়া দোল খাচ্ছে। আবিরও আখি বসে এক ফাঁকা বেঞ্চে, হাতে হাত ধরে। আখি ধীরে ধীরে বলল, এখন আর কোনো ভুল বোঝাবুঝি হবে না, আমি সব সময় চাই তোমার পাশে থাকতে। আবির চুপচাপ মাথা নত করে বলল, আমি সবসময় এখানে আছি আখি, কখনো চলে যাব না। বন্ধুরা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে, হাততালি দিচ্ছে। তাদের আনন্দ পুরো ক্যাম্পাস যেন ভরে গেছে, শুধু আছে ভালোবাসা, বন্ধুত্ব এবং এক নতুন শুরু। আখি ফোনটি ধরে প্রথমে অবাক হয়ে বলল, তার মা কণ্ঠে হালকা স্বরে বলল, আখি, আমরা তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি ঠিক করেছি, তুমি বিয়ের প্রস্তুতি শুরু করো। আখির কণ্ঠে শিহরণ, সে বুঝতে পারল না। মা, বাবা, বিয়েটা আমি। কোনো শব্দই বের হচ্ছিল না। মনে হলো পৃথিবী হঠাৎ তার চারপাশে ভেঙে পড়েছে। ফোন রাখার পরে আখি এক কোণায় বসে পড়ে, চোখে অশ্রু, বুক ব্যথায় ভেঙে যাচ্ছে। সে জানে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আবিরের সঙ্গে পুনর্মিলন এখন হুমকির মধ্যে। পরে মুহূর্তে সে আবিরকে ফোন করে, আবির, আমার বাবা মা। কি হয়েছে আখি? আমার বিয়ে ঠিক করা হয়েছে, আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছে তারা। শব্দগুলো আবিরের জন্য আঘাতের মতো। সে চুপচাপ শোনে, তারপর ধীরে ধীরে বলে, আখি, শান্ত হও, আমাদের একটা পরিকল্পনা আছে। তুমি বাড়িতে যাও, তোমার বাবা মাকে বলো আমরা একে অপরকে ভালোবাসি। আমি আমার বাবা মাকে জানাবো, তারপর দেখি কি হয়। আমি ভয় পাচ্ছি, এটা শুনলে আমার বাবাও খুব রেগে যাবে। আবির তার হাত ধরার মতো কল্পনা করে ধীরে ধীরে বলল, তুমি শুধু সত্যটা বলো, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে সব সমস্যার সমাধান করব। পরদিন সকালে আখি এবং আবির রাজশাহীর বাড়ির পথ ধরে রওনা হয়। পথে আখি হঠাৎ চুপচাপ, মনে হচ্ছে প্রতিটা মিনিটে ভয় আরও বাড়ছে। বাড়িতে পৌঁছে তারা প্রবেশ করলো। আখির মা খানিকটা অভিভূত, বাবা কঠিন দৃষ্টিতে তাকিয়ে। আখি ধীরে ধীরে বলল, মা, বাবা, আমি আপনাদের বলতে চাই। তার বাবা বলল, বলো, কি বলবে? আখি শ্বাস নিয়ে বলল, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি আবিরকে ভালোবাসি। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি, আর সে আমার থেকে 2 বছরের বড়। তার বাবা হঠাৎ চিৎকার করলো,
কি বলছো? তুমি কি জানো তার সম্পর্কে? সে তো তোমার জুনিয়র। হ্যাঁ বাবা, সে আমার জুনিয়র, কিন্তু আমি আমি আবিরকেই ভালোবাসি। আমার সব অনুভূতি তার প্রতি সত্য। আবিরও এগিয়ে সে মাথা নত করে কণ্ঠে বলল, স্যার, আমি সত্যি তার জন্য দায়বদ্ধ। আমি আখিকে কখনো কষ্ট দেব না। আমি আখিকে অনেক সুখে রাখবো। আখির বাবা রাগে ফুপিয়ে ওঠে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমাদের দুজনের বয়সের পার্থক্য সমাজ কখনোই মেনে নেবে না, ফলে কষ্ট পেতে হবে আমার মেয়েটাকে। কি চোখে জল মুছে বলল, বাবা আমি জানি সবকিছু জটিল, কিন্তু আবির আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাই আমি সাহস করেছি। আমি চাই আবিরের সঙ্গে আমার জীবন কাটাতে। তার বাবার কণ্ঠ কঠিন। আমি কখনোই এই সম্পর্ক মেনে নেব না। এর থেকে ভালো তুই আবিরকে ভুলে যা। আখি পিছিয়ে সরে যায়। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী তার উপর চাপিয়ে পড়েছে। সে আবিরের দিকে তাকায়। আবির তার চোখে চোখ রেখে হালকা হাসি দিয়ে বলল, আখি, আমরা একসাথে সব ঠিক করব। তুমি শুধু একটু ভরসা রাখো। আখি গভীর শ্বাস নিয়ে আবার বলল, আমি চাই আমাদের ভালোবাসা স্বীকৃত হোক। আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি চাই আমরা একসাথে জীবন কাটাই। তার বাবা আরো রেগে যায়। তুমি কি ভেবে দেখেছো তুমি কি করতে চাচ্ছ? তুমি কি জানো এর পরিণতি কি হবে? আবির ধীরে ধীরে বলল, স্যার, আমি সব কিছু বুঝি, কিন্তু আমি আখিকে কখনো কষ্ট দিতে চাই না। আমি চাই আমরা একসাথে থাকি। আমি তার জন্য সব করব। আখির মা চোখে জল ধরে বলল, আখি, তুমি সত্যি এত বড় সাহস দেখাচ্ছ? আখি মাথা নত করে বলল, হ্যাঁ মা, আমি আমার জীবনকে গোছাতে চাই। আমি আবিরের সঙ্গে থাকতে চাই। আবির তার হাতে হাত ধরে বলল, আমরা একসাথে সব পারবো। আমি আখিকে সুখী করতে চাই। কখনোই আখির চোখ থেকে এক ফোঁটা চোখের জলও পড়তে দেব না। বাবা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ চিৎকার করে। আমি তোমার জুনিয়রকে কি করে বিশ্বাস করব? সে কি তোমার স্তরে পৌঁছাতে পারবে? কে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাবা, তার জুনিয়র হওয়া বা সামাজিক মর্যাদা কিছুই সমস্যা নয়। সে আমাকে ভালোবাসে, সে সবকিছু বোঝে। আমি চাই তাকে আমার জীবনের অংশ বানাতে। তার বাবা একবার গভীরভাবে তাকিয়ে থেকে হঠাৎ ধমক দিয়ে বলল, তুমি এখন আর কোথাও যাবে না। আমি তোমাদের সম্পর্ক মানব না। আবির সামনে এগিয়ে আসে, দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি এখানে আছি। আমি আখির জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি তার জুনিয়র হতে পারি, কিন্তু আমি তার জীবনের সব দায়িত্ব নিতে প্রস্তুত। আকি কণ্ঠে কেঁপে কেঁপে বলে, বাবা, আমি চাই তুমি আমাদের বোঝো। আমি চাই আমাদের ভালোবাসা স্বীকৃতি পাক। আমি চাই আমি আর আবির একসাথে থাকবো। বাবা একবার হঠাৎ ধমক দিয়ে চিৎকার করলো। তার চোখে দেখা যায় কিছুটা নরম ভাব। আবির এবং আখি চুপচাপ এক কোণে একে অপরের দিকে তাকিয়ে আছে। আখি ও আবির বুঝতে পারছে এখনই কঠিন সময় সিদ্ধান্ত নেবার। তাদের ভালোবাসা কেবল কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে দরজা আবার খোলার শব্দ। আবির? আবিরের মা ধীরে ধীরে প্রবেশ করলেন। সঙ্গে ছিলেন আবিরের বাবা। আখির বাবা একবার হঠাৎ তাকিয়ে রইলেন, তার চোখে বিস্ময়। তুই 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 কি? আবিরের বাবা হাসলেন। হ্যাঁ, আমি নিজেই। আমি জানতাম আজকে সব কিছু ঠিকঠাক হবে। আখির বাবা অবাক হয়ে বললেন, তুই তুই ওর বাবা? আবিরের বাবা হেসে বললেন, হ্যাঁ, এবং মনে হচ্ছে আমাদের ছোটবেলার বন্ধুত্ব এখনো মজবুত। তাই তো ছোটবেলার বন্ধু থেকে বেয়াই হতে চলেছি। মনে আছে আমরা একসাথে স্কুলে পড়তাম, অনেক স্মৃতি আছে। আখির বাবা হঠাৎ চুপ হয়ে গেলেন। মনে পড়ল ছোটবেলায় তারা একে অপরের সঙ্গে খেলতো, একে অপরের জন্য পাশে থাকতো, আর আজ তারা ফের মিলিত। আবিরের বাবা ধীরে ধীরে বললেন, আমি জানি আখিমা, আমার ছেলের থেকে বয়সে বড়, কিন্তু আমার ছেলে কোনো অংশে কম নয় রে। সে মেধাবী, ভালো ছেলে, দায়িত্বশীল, আর সবচেয়ে বড় কথা, সে তোর মেয়েকে সত্যি অনেক ভালোবাসে। আখিমাকে পুত্রবধূ হিসেবে আমাদের ঘরে তুলতে চাই। আমি চাই তোর মেয়ের জীবন সুখী হোক। আখির বাবা কিছুক্ষণ চুপ। মনে হলো রাগ, অভিমান এবং ছোটবেলার বন্ধুত্ব সবই একসাথে ঘরে প্রবেশ করছে। আখির বাবা ধীরে ধীরে বললেন, তুই তুই সত্যি মনে করিস এটা কি ঠিক? আবিরের বাবা শান্ত কণ্ঠে বললেন,
হ্যাঁ, আমরা একসাথে সব ঠিক করতে পারবো আমাদের বন্ধুত্বের জন্য। আর তোর মেয়ের জন্য আমি চাই সে সুখী হোক। আখির মা চোখে জল ধরে বললেন, আখি, তুমি কি জানো তোমার বাবা এবং আবিরের বাবা ছোটবেলার বন্ধু? আখি অবাক কিন্তু কণ্ঠ কেঁপে কেঁপে বলল, আমি জানি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি এই বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আবির সামনে এগিয়ে এসে আখির হাত ধরে বললেন, আখি, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে সব পারবো। বাবা মা সব ঠিক করে দেবেন। আখির চোখে জল মুছে বলে, হ্যাঁ, আমি চাই সব ঠিক হোক। আমি চাই আমাদের ভালোবাসার স্বীকৃতি পাক। আখির বাবা ধীরে ধীরে মাথা নত করে, ভালো, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছি। আবিরের বাবা ধীরে ধীরে বলেন, ধন্যবাদ আমাদের বন্ধুত্বের জন্য। আমি চাই তোর মেয়ের জীবন সুখী হোক। এই মুহূর্তে আখি ও আবির একে অপরের দিকে তাকিয়ে একসাথে হাসতে লাগলো। মনে হলো পৃথিবী হঠাৎ শান্ত। পরবর্তীতে তারা সবাই একসাথে বসে গল্প করলো। বন্ধুত্বের স্মৃতি, ছোটবেলার খেলা, স্কুলের দিনগুলো, সব কথা মনে পড়ে। আবিরের বাবা ও আখির বাবা একে অপরের হাত ধরে বলল, আমাদের বন্ধুত্ব আজও জীবন্ত, আর এই বন্ধুত্ব দিয়ে তোমাদের জীবন সুন্দর হোক। আখির মা কিছুটা আবেগে বললেন, আমরা চাই আমাদের মেয়ে সুখী হোক আর তার জীবন সুন্দর হোক। তুমি সত্যিই তাকে ভালোবাসো, তাই আমরা একমত। আখির কণ্ঠে কেঁপে কেঁপে বললেন, আমি এতদিন ভেবেছি আমাদের সম্পর্ক সহজ হবে, কিন্তু আজ বুঝতে পারছি ভালোবাসার জন্য সাহস লাগে। আর আমি চাই সবকিছু আমাদের সুখের জন্য হোক। আবির হাত ধরে বলেন, আমি ওকে কখনো কষ্ট দেব না। আমি প্রতিজ্ঞা করছি। বন্ধুদের মতো পরিবারও আনন্দে ভরে গেল। পুরো বাড়ি যেন খুশির আলোয় আলোকিত। দিনের শেষ মুহূর্তে আবির ও আখি একসাথে গিয়ে বসে গল্প করলো, হাত ধরে হাত, চোখে চোখ রেখে। আখি বলল, আমি এতদিন ভেবেছি আমাদের সম্পর্ক সহজ হবে, কিন্তু আজ বুঝতে পারছি ভালোবাসার জন্য সাহস লাগে। আবির মাথা হেলে বলে, হ্যাঁ আখি, কিন্তু যখন আমরা একে অপরের পাশে থাকব তখন সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে সব পারবো। আবির মাথা হেলে বলে, আর আমি চাই সবকিছু আমাদের সুখের জন্য হোক। আখি হেসে বলে। আবির ও আখি একে অপরকে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে মনে মনে ভাবল, এবার আর কোনো বাধা নেই, আর কোনো অভিমান নেই, শুধুই আছে ভালোবাসা, বন্ধুত্বের শক্তি এবং নতুন জীবনের আশা। রাজশাহী ও ঢাকায় পরিবার একসাথে মিলিত হয়ে বিয়ের সকল প্রস্তুতি শুরু করলো। ছোটবেলার বন্ধুত্ব, পরিবারের আনন্দ এবং বন্ধু বান্ধবদের সাহায্যে সবকিছু সুন্দরভাবে সাজানো হলো। সকালে বাড়িতে উত্তেজনা। আখি নিজের সাজোয়ারের সঙ্গে বসে, হাতে হালকা মেকআপ, চোখে চোখের আলো, মুখে ছোট্ট হাসি। আর আবির জ্বরের মতো উত্তেজিত, ঠিক সময় মতো বিয়ে কটকটানো পোশাকে প্রস্তুত। আখি, তুমি আজ সত্যি সুন্দর দেখাচ্ছ। আবিরের কণ্ঠে কোমলতা। আখি হেসে কেঁপে কেঁপে বলল, তুমি তুমি তো আগে থেকেই সুন্দর। দেখো আবির। বন্ধুরা দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে খুশি। মশাই, কংগ্রাচুলেশনস, আজ তোমাদের দিন। সাজু আর সেলিম, রাইসা, খাদিজা সবাই সাহায্য করছে। ঘর ভরে আছে ফুল, বাতি এবং আনন্দের আলো। বিয়ের হল সাজানো হয়েছে আকাশি রঙের ডেকোরেশন দিয়ে, প্রতিটি কোণে ফুল, লাইট এবং মধুর গন্ধ। বিয়ের কাজ শুরু হয়। অতিথিরা আসছে, বন্ধুরা খুশি, পরিবার আনন্দে। বিয়ের অঙ্গনে পৌঁছে আবির ও আখি একে অপরকে দেখে মনে হলো পৃথিবী থমকে গেছে। আজ আমরা একে অপরের সাথে প্রতিজ্ঞা করব। আখি, হ্যাঁ আবির, আজ আমরা একে অপরের জীবনকে ভাগ করে নেব। বিয়ে শুরু হয় সুন্দরভাবে। রিং, শুভেচ্ছা, হাসি, আনন্দ সব মিলিয়ে মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে যায়। আখি কণ্ঠে কেঁপে কেঁপে বলল, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকবে। আবির ধীরে ধীরে হাত ধরে বলল, আমি প্রতিজ্ঞা করছি আখি সব সময়। বন্ধুরা দূরে দাঁড়িয়ে আনন্দে হাততালি দেয়। কাজে বিয়ে পড়ানো শুরু করে। কাজে আখিকে বলে, আবির খানের সাথে বিয়ে করতে রাজি থাকলে 3 বার বলো মা কবুল। কবুল, কবুল, কবুল। এবার আবিরের পালা। কাজে আবিকে বলে, আখিমনির সাথে বিয়ে করতে রাজি থাকলে 3 বার বলো বাবা কবুল। কবুল, কবুল, কবুল।
আবিরের কবুল বলার স্পিড দেখে সবে ফিক করে হেসে দেয়। বিয়ে শেষে অতিথিরা বিদায় নেয়, কিন্তু ঘরে এখন শুধু আনন্দ এবং প্রেম। রাতের অন্ধকার নরম আলো দিয়ে ভরা। আবির ও তার বন্ধুরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। আবির, তুই অনেক লাকি রে, সিনিয়র বউ পেয়ে গেলি। আর আমার মন্দ ভাগ্য, সিনিয়র তো দূরে থাক, জুনিয়রও কেউ পটে না। আরে এত টেনশন নিস না, তোর জীবনেও সময় মতো কেউ না কেউ ঠিক চলে আসবে। তখন ছাদে আসে আবিরের বাবা। আবিরের বাবা বলে, কিরে আবির, তুই ছাদে কি করছিস? এই তো বাবা, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি। আখিমা ঘরে একা একা বসে আছে, আর তুই ছাদে বসে আড্ডা দিতেছিস? তাড়াতাড়ি রুমে যা। বলে আবিরের বাবা সেখান থেকে চলে গেলেন। রোহিত বলল, আবিরের বন্ধুরা আবিরকে বাসর ঘরের সামনে নিয়ে আসলো। বন্ধু, সিনিয়র বউ পেয়েছে, তাই বাসার ঘরেই বিড়াল মারতে হবে, ঠিক আছে? আর আমি তোরা আর ভালো হবি না। আবির বাসর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। বিছানায় তাকিয়ে দেখলো আখি ঘোমটা দিয়ে বসে আছে। আবির বিছানায় গিয়ে বসলো, তারপর আলতো করে ঘোমটা সরালো। ঘোমটা সরিয়ে দেখলো আখি রাগী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আখি আমতা আমতা করে বলল, আখি কি হয়েছে তো, তুমি এমন কটমট করে তাকিয়ে আছো কেন? কুত্তা, এতক্ষণ কোথায় ছিলিস তুই? ইয়ে মানে ছাদে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। কুত্তা, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর তুই আড্ডা দিচ্ছিস? এই রে, বউটা আমার রেগে গেছে। বউ সরি, কান ধরছি, আর এমন করব না, প্রমিস করছি। মনে থাকবে তো? থাকবে। আচ্ছা যা, অজু করে আসো। দুজনে নতুন জীবন শুরুর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আবির অজু করে আসলো, তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। তারপর আবার দুজনে খাটে গিয়ে বসলো। আবির ও আখি একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। আজ আমরা একে অপরের জীবন শুরু করছি আখি। হ্যাঁ আবির, আজ সব ভুল বোঝাবুঝি শেষ। আবির ধীরে ধীরে আখির হাত ধরে বলল, আমাদের জীবন আর আগের মতো হবে না, এখন আমরা একসাথে সব পারবো। আখি মাথা নত করে কণ্ঠে বলল, আমি চাই আমাদের ভালোবাসা সবসময় অটুট থাকুক। আবির ধীরে ধীরে আখিকে কাছে টেনে নিয়ে বসে, চোখে চোখ রেখে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। আখি, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, প্রতিজ্ঞা করছি। আখি কণ্ঠে কেঁপে কেঁপে বলল, আমি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমার জুনিয়র বর। আবির ধীরে ধীরে আখিকে জড়িয়ে ধরে। তাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হচ্ছে। রাত গভীর, ঘরের নরম আলো ধীরে ধীরে পুরো কক্ষকে আবিষ্ট করছে। বাতাসে হালকা ফুলের গন্ধ, দূরে দূরে চুপচাপ রাতের শব্দ, সবকিছু যেন আবির ও আখির জন্য সাজানো। আবির এবং আখি একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে আলো, হৃদয়ে স্পন্দন। আবির ধীরে ধীরে আখিকে কাছে টেনে নিয়ে বসে, তাদের চোখে চোখ, হৃদয়ে হৃদয়। আবির আখির কপালে হালকা করে চুমু খায়। আখি আবেশে চোখ বন্ধ করে ফেলে। প্রথম চুমো নরম কোমল, যেন এক আরেকটির প্রতি সমস্ত অনুভূতি বলছে। চুমুর পর আখি লাজুকভাবে চোখ মেলে নেমে আসে। আবির ধীরে ধীরে কণ্ঠে ফিসফিস করে বলল, আমার সিনিয়র, তুমি জানো আমি কতটা তোমাকে চাই। আখির কণ্ঠে কেঁপে কেঁপে হেসে বলেন, আমি তোমাকে চাই আবির। আজ থেকে আমার সবকিছু তোমার আবির, খুব করে চাই তোমাকে। আবিরকে আখি বালিশে শুয়ে দেয়। আখি আবিরের গলা জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দিবে আমাকে? দিব। আবির আখির ঘাড়ে নাক ডুবিয়ে দিল। আখি হঠাৎ করে আবিরের 2 হাত দিয়ে মাথা উঁচু করে আবিরের ঠোঁট আর ওর ঠোঁট এক করে দেয়, আর পাগলের মতো চুষতে থাকে। আখির এমন কাজ দেখে আবির খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনে। আবিরও আখির ঠোঁট চুষতে থাকে। এভাবে 10 মিনিট চলল। তারপর আবির নিজের পাঞ্জাবির বোতামগুলো খুলে আর দূরে ছুঁড়ে মারে। তারপর আখির ওপর উঠে আখিকে কিস করতে থাকে, সাথে হালকা কামড় দেয়। আবির ওর হাতের ভাঁজের মাঝে তার হাতটা আটকে রেখে বিছানায় চেপে ধরল, কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিল। আবিরের গলায় একটা চুমু খেয়ে দুজনে চলে গেল স্বামী আর স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে। সেই সুখের রাজ্যে যাবার সময় কখন যে আখির হাতটা ছেড়ে দিয়েছে খেয়াল নেই। আবির পিঠের কয়েকটা জায়গায়
আখি বড় নখগুলো দিয়ে আছড়ে দিয়েছিল তখন, তাতে কি ওর ভালোবাসার কাছে সামান্য নখের আঁচড় কিছু না। পরে আবির আখিকে বুকে নিয়ে শুয়ে পড়ে। দুজনের কারোর গায়ে কাঁপও নেই, একটা বিছানার চাদরটাই তাদের আবরণী ছিল। এক অজানা সুখের সাগর থেকে যেন দুজন ঘুরে আসলো। তাদের চুমু আরো গভীর, আরো উষ্ণ। ঘরের আলো, বাতাসের নরম স্পন্দন, ফুলের গন্ধ, সবকিছু যেন তাদের ভালোবাসার সাক্ষী। এক পর্যায়ে তারা ঘুমের রাজ্যে তলিয়ে গেল। 5 বছর পেরিয়ে গেছে। আবির ও আখি এখন একে অপরের পাশে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে। তাদের সংসার আনন্দ, হাসি আর ছোট ছোট খুনসুটি দিয়ে ভরে উঠেছে। সকালের সূর্য উদয়ের নরম আলো তাদের ঘরের জানালা দিয়ে ঢুকছে। পিয়ার কণ্ঠে চিৎকার, মা, বাবা। ঘরে হাসির ধ্বনি ভাসছে। আঁকি উঠে পিয়াকে কোলে তুলে হাসলেন। আমার ছোট্ট রাজকন্যা, তুমি আবার কাগজ ছিঁড়ছ? পিয়া হেসে বলল, মা, আমি শুধু খুনসুটি করতে চাই। আবির ধীরে ধীরে এগিয়ে এসে পিয়ার কানে কাছে ফিসফিস করে বলল, আমার রাজকন্যা, আজ বাবা তোমার সঙ্গে খুনসুটি করবে। পিয়া উচ্ছ্বাসে হাত তুলল। হ্যাঁ হ্যাঁ বাবা। ঘরে আনন্দের রং ছড়িয়ে পড়ল। আখি হাসতে হাসতে বললেন, তোমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীটা আজ আরো সুন্দর। আবির পিয়ার হাত ধরে ঘুরতে লাগলো। পিয়া হাসি দিয়ে আবিরকে টানছে। আখি তাদের পাশে দাঁড়িয়ে খুনসুটি দেখছে। বাবা, বাবা, দ্রুত দৌড়াও। আবির হেসে বলেন, দেখো বউ, কেমন প্রাণবন্ত আমাদের রাজকন্যা। আখিও আনন্দে আবিরের হাত চেপে ধরে বলে, পিয়াকে কোলে নিয়ে বলে, প্রিয়া মা, তুমি আমাদের জীবনটাকে সুখের আলো দিয়ে ভরিয়ে দাও। ঘরে হেসে খুনসুটি, দৌড়ঝাঁপ আর ছোট ছোট রঙিন খেলনা, সব মিলে এই পরিবার যেন এক রঙিন স্বপ্ন। বিকেল হলে সবাই বসে একসাথে চা খাচ্ছে। পিয়া আবিরের কোলে মাথা রেখে হেসে বলল, বাবা, মা, আজ আবার খুনসুটি করতে পারি? আবির হাসি দিয়ে বলল, অবশ্যই আমার রাজকন্যা, আমরা সব সময় তোমার সঙ্গে খুনসুটি করতে পারি। আকি তার কণ্ঠে ধীরে ধীরে বলেন, এই 5 বছর আমাদের জীবন সত্যিই আনন্দে ভরা। আমি চাই এই মুহূর্তে চিরকাল স্থায়ী হোক। আবির আকিকে চোখে চোখ রেখে বলেন, তুমি আমার জীবনের সব, আর প্রিয়া আমাদের জীবনকে সম্পূর্ণ করেছে। পিয়া খুনসুটি করতে করতে হঠাৎ আবিরের বুকের কাছে লাফ দেয়। আবির এবং আকি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। মনে হলো এই ছোট্ট রাজকন্যার খুনসুটি তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। রাতের আগে তারা একসাথে বসে পিয়ার জন্য ছোট গল্প শোনাচ্ছে। একসময় পিয়া আবিরের কোলে ঘুমিয়ে পড়ে। আবির রুমে গিয়ে পিয়াকে শুইয়ে দেয়। আকি বারান্দায় দাঁড়িয়ে ছিল। আবির পেছন থেকে আকিকে জড়িয়ে ধরে। কি ভাবছো বউ? কিছু না। আচ্ছা আবির, একটা জিনিস চাইলে দিবে আমাকে? বলো। প্রিয়ার জন্য একটা ছোট ভাই লাগবে। বলে আকি আবিরের বুকে মুখ লুকায়। আবির আখির কপালে ভালোবাসার পরশ এঁকে বলে, তাহলে চলো আমার প্রিয়ার জন্য ওর ভাইকে নিয়ে আসি। বলে আবির আকিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। আর একটি রোমান্টিক রাত পার হলো তাদের। এভাবেই হাসি, আনন্দ, খুনসুটিতে জীবন পার করছে তারা।